নামটা যেমন জটিল, সংখ্যা জটিল, বাট আসলে সবচাইতে সহজ অধ্যায় এটা। পুরো ম্যাথ সেকেন্ড পেপারের মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় এটা। ভাই একটু ফিল করা দেন, আসুন আমরা ফিল করব। চলো শুরু করি। প্রথম মনে করে নাও যে তোমাকে ছোটবেলার থেকে একটা জিনিস ভালো করে শেখানো হতো, সেটা হচ্ছে সমাধান। তোমাকে দ্বিঘাত সমীকরণ দিত, একঘাতী সমীকরণ দিত, এক চলক সমীকরণ, দুই চলকের সমীকরণ, অনেক অনেক সমীকরণ দিত এবং এই সমীকরণগুলোকে বলতো সমাধান করো। সেরকম একটা সমীকরণ তোমাকে যদি আমি দেই, দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 5x + 6 = 0 একটা সমীকরণ দিলাম। জাস্ট মনে করে নাও, বললাম এটাকে সমাধান করে দাও। তুমি কি বলবো যে আচ্ছা এইটাকে যেহেতু সমাধান করতে হবে, তো এটাকে কিভাবে সমাধান করে, যে এটাকে দেখবো এখানে গুণ করলে কত আসে, 3 × 2 = 6, এটার যোগফলটাও সেম আসে। তাহলে x² - 3x - 2x + 6 = 0 বলবো আমরা। এবং এরপর এখান থেকে x কমন নিয়ে ফেলি, x - 3 - 2 কমন নেই, x - 3 আলটিমেটলি 0 আসে। x - 3 x - 3 সেম কমন পাওয়া যায়, এটা = 0 আসে। এবং ওখান থেকে সুন্দর করে বলে ফেলা যায় x হচ্ছে 3r2। এগুলো একেবারেই বেসিক জিনিসপাতি। অবশ্যই অবশ্যই নোট করতে হবে, একটা ফ্রেশ নোট খাতা রাখতে হবে। এই লেকচারগুলো করার জন্য আমি কি কি করতে হবে, একটা ফ্রেশ নোট খাতা রাখতে হবে, 3 কালারের কলম রাখতে হবে, যা যা বলবো সব কিছু লিখবে, বুঝছো? ঠিক যা কিছু পড়ায় দিব পরীক্ষার আগের দিন এই খাতাটা পেজটা উল্টা হয়ে যাবে। ওকে, এই দিনটা একটু ফলো করিও। আর খাতাটাকে একদম বইয়ের মতো তুমি ট্রিট করবা, যে পরীক্ষার আগের দিন আমি খাতাটা পড়বো। এমনভাবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে। হয়তো প্রথম দিন করছো, বুঝতে পারছো না, বাট বলেই দিলাম কোর্স শেষে দেখবো থেকে সব পারো তুমি, বা তোমার খাতায় সবই লেখা আছে, পরীক্ষার আগের দিন খালি রিভাইজ দিয়ে চলে যাবা। আচ্ছা, তো আমরা মেইন পড়ায় চলে আসি। একটা সমীকরণ সমাধান করে ফেললাম। সমাধানের অ্যান্সারগুলো কি কি আসলো, একটা আসলো 3, একটা আসলো 2। খুবই সহজ সহজ সুন্দর সুন্দর সমাধান। এখন মনে করে নাও যে যদি আমি সমীকরণটাকে এইটা না রেখে সমীকরণটা একটু চেঞ্জ করে দিই। কিরকম? সমীকরণটা হচ্ছে ধরো এরকম যে x² যোগ 1 = 0। এখন যদি আমি বলি যে আচ্ছা এই সমীকরণটাকে সমাধান করে দাও, তখন তুমি কি বলবা? বলবা যে আচ্ছা ভাই এটা তো ইজিলি করা যায়, যে এখান থেকে লিখতে পারি আমি x² = -1, এবং নর্মাল নিয়মে যদি আমি আগাই তাহলে x = ±√1 আমরা লিখতে পারি। তবে এখানে তোমরা নিজেরাই একটা ঝামেলায় পড়ে যাবো যে ভাই রুটের মধ্যে তো মাইনাস থাকতে পারে না, এটা একটা মতবাদ। আবার কেউ কেউ থাকবে যেটা একটু কম জানো, তাদের জন্য তারা বলতে পারে যে ভাই কাউকে স্কোয়ার করলে কেমনে সেটা নেগেটিভ হয়, আমি যদি মাইনাস যে কোনো সংখ্যাকে স্কোয়ার করি সেটা তো পজিটিভ আসে, পজিটিভ সংখ্যা আসবে। আবার যদি পজিটিভগুলোকে গুণ দিয়ে স্কোয়ার করি তাও পজিটিভ আসে। সেম জিনিস দুইবার গুণ দিলে সেটা কেমনে নেগেটিভ হয়? এটা তো এটাই বোঝাচ্ছে যে x কে দুইবার গুণ দাও, গুণ দিলে নেগেটিভ সংখ্যা চলে আসে। এটা কি পসিবল? না, এটা পসিবল না। কিন্তু এটা তো একটা সমীকরণ ফর্ম করে, আদৌ এটা তো সমীকরণ ফর্ম করছে, তাইলে এই সমীকরণটা কি মিথ্যা? এই সমীকরণ তো মিথ্যা না, তাহলে এই মূলটাকে আমি কেমনে মিথ্যা বলবো? তখন বিজ্ঞানীর একটা ঝামেলায় পড়ে গেল। তারা এখন দেখলো যে আচ্ছা এটাকে যদি আমি ফার্দার সামনে না আগাতে পারি, আমার অনেক বড় একটা অংশ মিস হয়ে যাচ্ছে। কারণ অনেক ক্রিটিক্যাল পার্টে এই টাইপের সমীকরণ আমরা পেয়ে যাচ্ছিলাম, যাকে কিনা আমরা সামনে আগাতে পারছিলাম না। এখন যারা নাকি ম্যাথমেটিশিয়ান তারা বললেন যে আচ্ছা ঠিক আছে, এটা যাই পেয়েছি এটা তো পসিবল না, আমি বুঝছি। এখন মনে মনে ধরে নাও এটা কোনো সংখ্যা, বুঝছো? মনে মনে ধরে নাও যেটা কোনো সংখ্যা, মনে মনে ধরে মানে কি, কল্পনা করে নাও। তো ওইখান থেকে ব্যাপারটা আসলো যে ও আচ্ছা, তাহলে এইটা বাস্তব কিছু না, এটা বাস্তবত পাওয়া যাবে না এরকম, এটা মনে মনে ধরে নিতে হবে, কল্পনা করতে হবে। তখন আমি এই যে রুটের মধ্যে -1 এইটাকে বলবো কাল্পনিক সংখ্যা। কাল্পনিক ইংলিশ কি? ইমাজিনারি। এখন এই যে কাল্পনিক ওয়ার্ডটার মানে ইমাজিনারি, এইখান থেকে এই যে √1 এইটাকে ইমাজিনারির আই অর্থাৎ এইটা দিয়ে প্রকাশ করা হয়, এবং এই আই এর নতুন একটা নামও দিয়ে দিল, নামটা হচ্ছে IOTA, আইওরা। ওকে, এইটুক পর্যন্ত লিখে ফেলো এবং যা কিছু বললাম ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে কাইন্ডলি জানাই ফেলো। আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখতে যাচ্ছি। সব কিছু ক্লিয়ার যা যা বললাম? ওকে, কমপ্লেক্স নাম্বার টোটাল কয়টা লেকচার শেষ হবে? ইনশাল্লাহ আমি 3টার মধ্যে ট্রাই করবো আর পুরোপুরি শেষ করে ফেলা, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আমরা সামনে আগে যাই। এটা তো বুঝলাম। ওকে, তাহলে কি বুঝলাম? যে আমরা মাঝে মাঝে বিভিন্ন রিয়েল লাইফে, মেনলি ইলেকট্রিক্যাল সেক্টরগুলোতে
আমরা এরকম সমীকরণ পাই যার উত্তর বের করতে গেলে রুটের মধ্যে মাইনাস চলে আসে। এখন যদি আমি সামনে এটা নিয়ে না আগাই, মানে ইলেকট্রিক্যালের অনেক পার্ট করা যায় না, তোমরা মোবাইল ফোন যেগুলো ইউজ করো, কম্পিউটার্স ইউজ করো, ওই সমস্ত ওগুলো ভালো করে চালানোর জন্য এই জিনিসগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ, রুটের ভিতরে -1। বাট বিজ্ঞানীরা ওখানে আটকে যাচ্ছিল বারবার, সামনে অঙ্কটা করতে না পারলে তো মোবাইলটা চলবে না, একটা মানে সে একটা মেশিন চালাতে পারবে না। তো ওই জন্য কিছু মানে না পারতে একটা আই ধরে নিয়েছে। তো যেহেতু আমরা এটাকে আই ধরে নিচ্ছি, এই সমীকরণের ফার্দার লাইন কি বলবো আমি, যে তাহলে x = +- i। দেখো তো একটু পর্যন্ত বুঝলো কিনা, আশা করি বুঝা হয়ে গেছে। তো আমরা এরপরে চলে আসবো, আমরা এরপর লেখা শেষ, সবকিছু ক্লিয়ার। এখন ব্যাপার হচ্ছে গিয়ে যে এটা তো বুঝলাম, তাহলে এটা কি বলবো, কাল্পনিক সংখ্যা i। এখন ধরে মনে মনে চিন্তা করে নাও এরকম যে যদি মনে করো আমাকে একটা সমীকরণ দেয় x² - 4x + 13 = 0, এই সমীকরণটা দিল। এখন এটাকে সমাধান করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে এটা তো দ্বিঘাত সমীকরণ, এত ইজিলি ডিরেক্টলি রুট করে করে সমাধান করা যাচ্ছে না। এইরকম ফর্মেটে চিন্তা করে দেখি যে কি করতে হবে, এইটাকে ডাবল করব মানে গুণ আকারে, এবং দেখবো যোগ বিয়োগ করলে এটা আসে কিনা। 13কে যত হবে ভাগ করি না কেন এটা 4 আসে না, দেখো মিডল টার্ম ফ্যাক্টর হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের শ্রীধর আচার্য সাহেবের একটা সূত্র ছিল, ওই যে তোমার যদি এরকম হয় ax² + bx + c = 0 হলে x এর মান আসে -b ± √b² - 4ac এর রুট ডিভাইডেড বাই 2a। এটা আমরা একটা ফর্মুলা জেনেছিলাম, বিজ্ঞানীর নাম কি, শ্রীধর আচার্য। ওনার সম্মানার্থে আমরা এটা মনে রাখবো, ওনার নামটা। ওকে, সে তো আর কিছু চাইছে না, সে মারা গেছেন অনেক আগে, বাট ওনার নামটা যদি মনে রাখো এটাই ওনার জন্য সম্মান। আচ্ছা, তো এই সূত্র শ্রীধর আচার্য সাহেবের সূত্র ইউজ করে আমরা এই ম্যাথটা করে ফেলতে পারি যে এখান থেকে যখন নাকি x এর মান নির্ণয় করি কি আসবে, -b বলতে এটার মাইনাস, দ্যাট ইজ 4 ± এটার স্কয়ার মানে 16 -4ac, 4 এখানে a এর ভ্যালু 1, এখানে c এর ভ্যালু 13। আচ্ছা, ডিভাইড বাই 2a মানে 2। এখন এটাকে যখন নাকি আমি ফার্দার ম্যাথ করতে যাব, দেখি কি অবস্থা হয়। আর 4 তো 4ই আছে, 16 বিয়োগ 3 × 39, 4 × 52, 16 বিয়োগ 52 কত হয়, আমি ক্যালকুলেটর দিয়ে করে দেখি। 16 বিয়োগ 52 আসে হচ্ছে কি -36, এইটুকু রুটের ভিতরে আসে -36, এর রুট সামনে আবার একটা প্লাস মাইনাস, নিচে আবার একটা 2 আছে। এখন কথা হচ্ছে এই যে 4 তো 4 এর মতো, -36 কে লেখা যায় 36 × -1 এর রুট ডিভাইড বাই 2, 4/2 বা এমনি করি 4 প্লাস মাইনাস √36 মানে হচ্ছে কি 6, √36 মানে ধরো 6 6 36 ইয়া 6, আর এখানে দেখো √-1 রয়ে যাবে একটা, নিচে থাকবে 2, 4 আর 2 ভাগ করে হবে 2 প্লাস মাইনাস 6 আর 2 ভাগ করে হবে 3, 6 আর 2 ভাগ করে এই হয়ে গেল আমাদের 3, √-1 আমরা একটু আগে দেখে আসছি i। এটাও কিন্তু আরেকটা সংখ্যা এরকম হচ্ছে, একটু তো বুঝলাম। এখন একটুখানি খেয়াল করে দেখো, এর আগের সমীকরণ আমরা যে উত্তরটা পাইলাম সেখানে শুধুমাত্র i ছিল, তো আমরা এটাকে বলতাম কাল্পনিক সংখ্যা, কল্পনা করে নিতে হচ্ছে। এখন হঠাৎ করে খেয়াল করলাম, আরে এইবার যে উত্তরটা আসছে এখানে কাল্পনিক যে i সেটা তো আছে, আবার নর্মাল যে বাস্তব টাইপের সংখ্যা যেমন 2, এই যে বাস্তব, এগুলো বাস্তব ছিল, বাস্তবও আছে, তাহলে ওকে আমরা কি বলবো, খুব ভালো করে ফিল করো জায়গাটা। একটার উত্তর বের হচ্ছে কাল্পনিক, মানে শুধুমাত্র √-- ছিল। আরেকটা উত্তর দেখলাম এটার মধ্যে √-- আছে, আবার বাস্তব সংখ্যাও আছে। এখন আবার বিজ্ঞানের বিপদে পড়ে গেল যে দেখেন শুধুমাত্র i থাকবে না, আমি বলবো কাল্পনিক, iও আছে বাস্তবও আছে, তাহলে কি বলবো। তখন আবার নতুন বিজ্ঞানী ক্যালকুলেশনটা করে ফেললো এরকম যে, নতুন বিজ্ঞানী বলতে ম্যাথমেটিশিয়ান, বুঝছো, বললো যে দেখো এই সংখ্যাটার ব্যাপারে আমরা খুব একটা বলতে পারছি না, কারণ ও যেমন অবাস্তব তেমনি বাস্তব। দেখো অবাস্তব অংশ বাস্তব অংশ দুইটাই আছে, সেই ক্ষেত্রে ওকে আমরা বলবো ও খুবই মানে জটিল জিনিস। ও বাস্তব চেহারা কতক্ষণ, অবাস্তব চেহারা কতক্ষণ। আমাদের জীবনেও দেখবে এরকম অনেক টাইপের মানুষ থাকে যে এদিকে এই সাইডে এসে বলে যে হ্যাঁ তোমরা ভালো ওরা খারাপ, আবার ওই দলে যায় বলে যে হ্যাঁ তোমরা ভালো ওই আগের দল খারাপ, মানে দুই মুখী আলোচনা করে এবং তারা খুবই জটিল প্রকৃতির হয়, মেন্টালিটি খুবই জটিল। তো এই সংখ্যাটা হচ্ছে এরকম, ও একবার বলে আমি অবাস্তব, এ বলে বাস্তব, মানে খুবই জটিল। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তাইলে এটা হচ্ছে জটিল সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা আর জটিল সংখ্যা, মেইন আইডিয়া কি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু কমেন্ট করে জানাও জলদি। স্পিড কি ঠিক আছে? স্পিড কি কম বেশি করতে হবে? সবকিছু কি ক্লিয়ার? যা কিছু বললাম এতক্ষণের মধ্যে, ওকে? এবং হচ্ছে কি ভিডিওর কোয়ালিটি, লাইট ইফেক্ট সবকিছু ঠিক আছে কিনা?
এতক্ষণে এই যে দেখো সত্যি সত্যি এই যে এই স্ক্রুড্রাইভারগুলো দিয়ে আমি ঠিক করেছি লাইট টাইট বসে বসে। কি করবো বলো, কম লাইটের মধ্যে আসলে আমার আরাম লাগতো আর কি, কিন্তু হচ্ছে কি তোমাদের দেখতে কষ্ট হইতো। আচ্ছা এই ব্যাপারটা তো গেল, এখন এইটুকু পড়া শেষ, এবার একটু বলি, শেষ তো একটুকু লেখা শেষ সবকিছু। এখন একটা দামি কথা বলবো, খুব ভালো করে শোনো। যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? যে কোনো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার সেট কি দিয়ে প্রকাশ করি? বাস্তব সংখ্যার সেটকে বলি রিয়েল নাম্বার, এভাবে। তারপর মনে করো যদি বলি হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বারের সেট, বাংলায় জানি কি বলে এটাকে, কাউন্টেবল নাম্বার মেবি বলে, বাংলাটা মনে পড়ছে না, ন্যাচারাল নাম্বার আর কি। ন্যাচারাল নাম্বারের সেট, সেটাকে প্রকাশ করে n দিয়ে। তারপরে হচ্ছে গিয়ে যদি আমি বলি এখন তোমার যে কোনো এরকম অনেকগুলো সেট আছে না, এইটা পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটকে কি দিয়ে প্রকাশ করতে হয় বলতো দেখি? পূর্ণ সংখ্যার সেট মানে হচ্ছে মাইনাস প্লাস জিরো সবাই সহ এই জেড, এইভাবে। তেমনি ভাবে জটিল সংখ্যার সেট, এটা দেখো বুঝিও, বাস্তব মানে রিয়েল আর, ন্যাচারাল নাম্বার n, পূর্ণ সংখ্যা ইন্টিজার জেড, জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার সি দিয়ে এইভাবে কাট দিতে হবে, বুঝিও। সি দিয়ে এমনে গোলা দিও না, একটা সি লিখবা এমনে কাট, এটা হচ্ছে সেট দিয়ে প্রকাশ করলাম প্রথম ব্যাপার। আগে শুনো পরে লিখো, আগে শুনো কথাটা। এরপরে বেগ যেটা আছে, বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভি বা ইউ, এগুলো দিয়ে তো প্রকাশ করি। খুব ভালো করে বুঝিও কথাটা। বেগকে আমরা প্রকাশ করি ইউ বা ভি দিয়ে। যে কোনো বেগ হতে পারে, যে কোনো একটা সিঙ্গেল ভ্যালু। মনে করে বললো গাড়িটার বেগ হচ্ছে গিয়ে 5 মিটার পার সেকেন্ড, তখন তুমি ধরে নাও যে গাড়ির বেগ ভি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড বা v1 ইকুয়াল টু, মানে বেগ যে কোনো একটা সিঙ্গেল বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। ঠিক তেমনি ভাবে যদি একটা সিঙ্গেল সংখ্যা হয়, একটা সিঙ্গেল জটিল সংখ্যা, লিখো স্টার দিয়ে লিখো, সকল জটিল সংখ্যা হচ্ছে সি এর অন্তর্ভুক্ত, কিন্তু একটি সিঙ্গেল জটিল সংখ্যা, সেই জটিল সংখ্যাকে আমরা প্রকাশ করব হচ্ছে গিয়ে, ভালো করে বুঝো, জেড দিয়ে, শুধুমাত্র জেড। এই জেড আর এই জেড এর মধ্যে চেহারাগত পার্থক্য দেখো, এখানে মাঝখানে দুইটা দাগ, এখানে একটা দাগ, বুঝছো? একটা সিঙ্গেল জটিল বেগকে যেমনি ভি দিয়ে প্রকাশ করো, এখানে জেড দিয়ে প্রকাশ করবো। যেমন আমরা বলতে পারি এটার একটা উত্তর হচ্ছে গিয়ে জেড ইকুয়াল টু 2 + 3i, এইভাবে বলবে একজন, এটা একজন। তো ভাইয়া এইটা কি? এইটা হচ্ছে গিয়ে সবাই মিলে একসাথে ওর মধ্যে থাকে। যেমন আমি যদি বলি একটা গাড়ির বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 5 একটা বাস্তব সংখ্যা, তাহলে এটা বলতে পারি যেটা রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত, কিন্তু ওইটাকে তো ভি দিয়ে প্রকাশ করছে, বুঝিও। এগুলো হচ্ছে সেট, মানে এদের মধ্যে অনেক, সেট বলতে কি বোঝায়? অনেকে একসাথে। আর একজন থাকলে জেড দিয়ে প্রকাশ করবো, একটা ব্যাপার গেল। দ্বিতীয় খুবই দামি ইম্পর্টেন্ট টপিক, যেটা নাকি এইচএসসি তে কতে আসে এবং এমসিকিউতে আসে, কিভাবে আসে বলে দিব। সেটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। সেইটা একটু খেয়াল করতে হবে, একটু ভালো করে চিন্তা করতে হবে, একটু লক্ষ্য করো। একটা দ্বিঘাত সমীকরণ ছিল, উত্তর বের করতে গেলাম, উত্তর কয়টা আসলো? দুইটা উত্তর আসলো। ভালো করে দেখো, একটা দ্বিঘাত সমীকরণ ছিল, যখন নাকি দ্বিঘাত সমীকরণের উত্তর জটিল সংখ্যা, জটিল সংখ্যা কিন্তু একজন আসে নাই, জটিল সংখ্যা কিন্তু একজন আসে নাই, জটিল সংখ্যা কজন আসছে? দুইজন। তার মানে যদি এমন হয় কখনো কোনো সমীকরণের উত্তর কোনো জটিল সংখ্যা আসবে, তখন একা আসবে না, দোকা আসবে, মানে দুজন করে করে আসবে। এবং খেয়াল করে দেখো, যেই দুইটা জটিল সংখ্যা আমার কাছে আসছে, এদের মধ্যে নাম্বার যেই ভ্যালুগুলা, সেগুলা কিন্তু একদম সেম, 2 আর 3i সেম। ডিফারেন্ট কোন জায়গাটায়? ডিফারেন্ট হচ্ছে গিয়ে এই প্লাস মাইনাসের জায়গাটায়। তার মানে একটু খেয়াল করে দেখো, একটা সমীকরণ থেকে যদি দুইটা জটিল সংখ্যা পাই, এদের সবকিছু সেম থাকে, খালি মাঝখানে বলতে কে আই এর সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আই এর সামনের চিহ্ন একবার প্লাস তো একবার মাইনাস হবে। এই ব্যাপারটাকে বলা হয় অনুবন্ধী, একে অপরের সাথে বন্ধনকৃত। এবং অনুবন্ধনের ছোট বন্ধন মানে খালি আই এর চিহ্ন দিয়েই বন্ধন হয়েছে, 2 দিয়ে ঝামেলা হয়নি। এখন আসি, খুব ভালো করে বুঝিও। তাইলে একটা সিঙ্গেল জটিল সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করবো। এখন আমরা যাবো অনুবন্ধীতে। অনুবন্ধীর ফিলিংটা পেয়ে গেছো। সমীকরণ থেকে যখন উত্তরে তোমার জটিল সংখ্যা আসবে, একা একা আসবে না, দোকা দোকা আসবে, তখন একে অপরের অনুবন্ধী, একে অপরের অনুবন্ধীর ক্ষেত্রে কি হয়? আই এর চিহ্নটা চেঞ্জ করতে হয়। লিখে ফেলো ম্যাথ। এখন ম্যাথ শুরু করে ফেলবো আমরা। লিখো টাইপ 1 জলদি। আর যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করতে পারো, বা যে কোনো সুবিধাতেও কমেন্ট করতে পারো। যদি সমস্যায় কমেন্ট করবা কেন, সুবিধা হলেও কমেন্ট করে, ভাই সুবিধা হচ্ছে। আচ্ছা এখন দেখো, টাইপ 1 হচ্ছে গিয়ে অনুবন্ধী জটিল। অনুবন্ধী
স্টার দাও, স্টার দিয়ে লিখো শুধুমাত্র আই এর চিহ্ন চেঞ্জ করব। কোশ্চেন লিখো, যেমন ওইখানে উত্তর তোমাকে ধরো বলা হলো একটা জটিল সংখ্যা z ইকুয়াল টু 2 + 3i, এখন এর অনুবন্ধী জটিল সংখ্যা কত? বললো এর অনুবন্ধী জটিল সংখ্যা কত? কি বলা দেওয়া আছে? i এর চিহ্নটা চেঞ্জ করব, বলবো এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 2 - 3i। কি হলো? i এর চিহ্নটা চেঞ্জ করে দিলাম। বুঝছো এই ব্যাপারটা? এখন একটা এক্সট্রা কথা বলবো। এক্সট্রা কথাটা হচ্ছে এরকম যে আমি কোনো সংখ্যা, জটিল সংখ্যাকে z দিয়ে যদি প্রকাশ করি, সেই z এর পার্সপেক্টিভেও অনুবন্ধীর জন্য চিহ্ন থাকবে। এই z এর অনুবন্ধীর প্রতীক হচ্ছে z বার। যে কোনো জায়গায় তোমাকে যদি এই কোশ্চেনটা এভাবে করে যে মনে করো কোশ্চেন করলো z ইকুয়াল টু 2i - 3, এখন বললো z বার ইকুয়াল টু কত, জাস্ট z বার বলেছে মানেই তুমি বুঝে ফেলবো অনুবন্ধী জানতে যাচ্ছে। তখন ডিরেক্টলি কি করবা? বলো, তাড়াতাড়ি বলো, কি করবা? i এর চিহ্ন চেঞ্জ করবা। তোমাকে মাঝে মাঝে ট্রিক করে i এর সামনে, আইটাকে সামনে দিয়ে দিতে পারে। এতক্ষণ তুমি দেখতে আই পিছনে, আই সামনেও দিতে পারে। যেটা কি করতে হবে, জাস্ট আই এর চিহ্নটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, বাকি সবকিছু সেম। এইটুকু বুঝছো কিনা দেখো, এইটুকু বুঝছো কিনা জলদি বলো, এইটুকু বুঝছো কিনা? এইটুকু আইডিয়া কি ক্লিয়ার? যা কিছু বললাম এতক্ষণের মধ্যে, ওকে? শুধুমাত্র যে কোনো, হ্যাঁ আচ্ছা, একজন আমাকে বাংলা ব্যাকরণের ব্যাপারে বলেছো, সাইমন শাহরিয়ার, যে শুধু আর মাত্র আলাদা আলাদা, মানে দুটো নাকি একই জিনিস। আচ্ছা, হতে পারে, আমি একটু চিন্তা ভাবনা করে দেখবো এখন। না ধন্যবাদ, যে কোনো ব্যাপারে শিক্ষা আসলে উচিত। ঠিক আছে, আমি চেক করে দেখবো না কথাটা। আচ্ছা, এটা কি শিওর আজীবন তাহলে যে আমরা ইউজ করে আসলাম শুধুমাত্র, তাহলে এটা কি হবে? তুমি আমাকে ভীষণ বিপদে ফেলে দিলে এখন, আমার তো মাথায় এটা চিন্তা করতে থাকবে, বুঝছো? এখন বাই এনি চান্স, মনে করো বাই চান্স তোমার হঠাৎ করে কোয়েশ্চেন দিল হচ্ছে এই কোয়েশ্চেনটা, এটা ইম্পর্টেন্ট, এখন যেটা দিচ্ছি এটা ইম্পর্টেন্ট। z ইকুয়াল টু 1/1 - i, এখন বললো যে z বার ইকুয়াল টু হোয়াট, এটা তোমাকে কোয়েশ্চেন করলো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লিখে রাখো, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। নিজে ছোট্ট করে লিখো, ছোট্ট বাবু, এইচএসসি, বুঝছো? এখন খুব মনোযোগ দিয়ে বুঝিও কথাটা। প্রথম ব্যাপারটা হচ্ছে জেড এর মান বলে দেওয়া আছে এরকম করে করে, এখন বললো জেড বার কত, জাতি এটা করবে, জাতি বলবে মাহির স্যারের কথায়, মাহির স্যারের বক্তব্য অনুসারে আই এর চিহ্ন চেঞ্জ করলে এটা হয়ে যাবে। তাহলে হচ্ছে কি আমি 1/1 আই এর চিহ্ন চেঞ্জ করে দিব, এটা উত্তর হয়ে যাবে। কথা হচ্ছে এই জায়গাতে এরর আছে। এররটা কিরকম ভালো করে বুঝো। আমরা জটিল সংখ্যাকে এতক্ষণ দেখে আসলাম জেড ইকুয়াল টু একটা বাস্তব সংখ্যা থাকে আর একটা অবাস্তব সংখ্যা থাকে, এবং এটার মাঝখানে যোগ বিয়োগ কিছু একটা হইতে পারে। ব্যাপারটা এরকম হয় আর কি, জটিল সংখ্যা এভাবে আসে। তো কথা হচ্ছে জটিল সংখ্যাকে আমরা অলওয়েজ এই সব ফর্মেটে লিখবো, 1/, বা ভগ্নাংশ আকারে লিখবো না। এখন কথা হচ্ছে কি, তাহলে এই ফর্মুলাটা কখন খাটবে, এই নিয়ম কখন খাটবে? যখন নাকি জটিল সংখ্যাগুলো ভগ্নাংশে নেই তখন খাটবে। ভগ্নাংশের মধ্যে আই চেঞ্জ করলে ঘটনা ঘটবে না। তাহলে ভাই কি করতে হবে? যেটা করতে হবে, তোমাকে তো ওরা জিজ্ঞাসা করবে যে জেড বার ইকুয়াল টু কত, তুমি এইটা নিয়ে তো খেলাধুলা করবা পরে, আগে তোমার জেডই এখনো ঠিক নাই। কারণ কি? কারণ হচ্ছে জেড থাকতে হবে একটা বাস্তব যোগ আর একটা অবাস্তব, এইভাবে একটা 5 + 3i, 5 বা হচ্ছে 2 - 5i, এইরকম একটা বাস্তব যোগ বা বিয়োগ আর একটা অবাস্তব। কিন্তু এইখানে একটা ভগ্নাংশ আসলে তো তাহলে তোর জেড এর চেহারাই ঠিক নাই। আগে ওকে চেহারা সুন্দর করে মেকআপ টেকআপ করবো, এরপরে ওকে যা খুশি মানে ধরো সিনেমায় পাঠিয়ে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আগে ওকে একটু মেকআপ করি আসো। z ইকুয়াল টু 1/1 - i তো আমাকে দিল, এখন আমি ওকে হচ্ছে গিয়ে ফরম্যাটে আনবো। ও এখন এলোমেলো অবস্থায় আছে, ওকে আগে সুন্দর বানাবো, এরকম করে বানাবো। এই জন্য যে ট্রিকটা খাটাইতে হবে সেটা স্টার দিয়ে লিখতে হবে। স্টার দিয়ে লিখো যে নিচের পার্টের অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ দিব, হরের অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ দিব। স্টার দিয়ে লিখো। কি লিখবো? এটা পরীক্ষা খাতায় লিখবো না, তোমার বোঝার জন্য। হরের অনুবন্ধী দিয়ে উপরে ও
নিচে গুণ দিব হরের অনুবন্ধী দিয়ে, উপরে আর নিচে গুণ দিয়ে দিবা, বুঝছো? এখন আসি, তাইলে এটা তুমি নিজে বোঝার জন্য এখন সামনে আগেই। এরপরে যেটা হইলো হরের হরে কি আছে 1 মাইনাস আই, এইটার তো অনুবন্ধী তুমি বুঝো 1 প্লাস আই হবে, তাহলে আমার 1 মাইনাস আই আগেটা তো থাকবেই, এটার সাথে গুণ হবে কে 1 প্লাস আই, এবং উপরে নিচে দুই জায়গাতেই 1 প্লাস আই। হিসাবটা কি ক্লিয়ার? এখন খেলাটা খেলবো। খেলাটা হচ্ছে এরকম, দেখো নিচে যেটা হবে, দেখো a প্লাস বি a মাইনাস বি ফরম্যাট চলে আসে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে যায়, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এবং উপরে 1 প্লাস আই। উপকার যেটা হচ্ছে এটা কিন্তু এটা সেটা আসতে পারে, বলেই দিলাম, এবং আসতে পারে মানে কি আসতে কয়েকবার। এখন আসি, নিচে দেখা যাচ্ছে? ওকে, এখন এখানে যেটা হইলো যে এই উপরে যেটা আসবে 1 প্লাস আই, নিচে হবে 1 স্কয়ার মাইনাস মানে 1 বিয়োগ আই স্কয়ার, মানে জানি কি, খুব ভালো করে বাবু শুনো, দেখো তোমাকে ছোট বাবু আকারে বাবু বলছো, অন্য কিছু না, মানে আই এর মান হচ্ছে কি -1 এর রুট, তোমরা আমার সামনে ছোট বাবুই আসলে। এখন দেখো আই স্কয়ার মানে কত আসবে -1 না, তো কথা হচ্ছে গিয়ে যে আই স্কয়ার মানে -1 এইখান থেকে পাচ্ছি, তাহলে এই যে আই স্কয়ার যায় কি দিব -1, তাহলে নিচে কত আসবে 2 আর উপরে 1 প্লাস আই। তাহলে দেখো যেটা আলটিমেটলি আসলো হাফ যোগ হাফ আই। ওকে, এই দেখো জেডটা আসলো, সেই জেডে একটা বাস্তব চিহ্ন অবাস্তব, এইটা হচ্ছে ওর ফরম্যাট। যে কোনো জটিল সংখ্যার ফরম্যাট হচ্ছে বাস্তব থাকবে, এরপর একটা যোগ বা বিয়োগ যে কোনো একটা চিহ্ন থাকবে, তারপর একটা অবাস্তব থাকবে। দেখো এই যে জেড এর ফরম্যাটটা আমার আসলে একটা বাস্তব সংখ্যা আছে, যোগ বা বিয়োগ কিছু একটা, তারপর অবাস্তব একটা আছে, তাহলে ও হচ্ছে মেইন ফরম্যাট। এখন যদি আমাকে বলা হয় যে এইবার বলেন ভাই জেড বার কত আসবে, এখন আমি ইজিলি বলতে পারবো, দেখেন ভাই এবার আই এর চিহ্নটা চেঞ্জ করে দেন, তাইলে এই ঘটনা ঘটবে, বুঝছো? ইজি না জিনিসটা? ওকে, দেখো এই পর্যন্ত যা যা বুঝাইলাম, এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা, যা যা এতক্ষণ ধরে বললাম এইখানে কারো কোনো প্রবলেম আছে কিনা, ক্লিয়ার? ঠিক আছে, ব্রাইটনেস কি বেশি হয়ে গেল? নো, ব্রাইটনেস অত বেশি না তো। আর কারো কাছে যদি ক্লিয়ার কম কম মনে হয় আর কি, ব্রাইটনেস যদি কমাইতে চাও আমি ব্রাইটনেস কমাই দিতে পারবো, আমার কাছে অফুরন্ত ব্রাইটনেস আছে, মানে কমানোর ব্যবস্থা আছে। না, ওকে, এখন ব্রাইটনেস ঠিক আছে কিনা আমাকে কাইন্ডলি একটু বলো, ব্রাইটনেসটা একটু কমাই দিলাম। ওকে, তাহলে ইন টোটাল যেটা আমরা বুঝলাম এতক্ষণ ধরে, হ্যাঁ আরেকবার বলি কথাটা, ইন টোটাল যেটা বুঝলাম যে আমার কাছে একটা জটিল সংখ্যা দিবে, সেখানে থাকবে কি একটা বাস্তব একটা অবাস্তব অংশ, মাঝে মাঝে বলবে কি জটিল সংখ্যাটার অনুবন্ধী বের করো, অনুবন্ধী মানেই আই এর চিহ্নটা চেঞ্জ করে দিব। যেমন যেমন তোমাকে বললো যে দেখো আমার কাছে একটা জেড জটিল সংখ্যা আছে, বা একটা জেড জটিল সংখ্যা আছে 2 + 3i, বলে অনুবন্ধী কত, আই এর চিহ্নটা চেঞ্জ করে দিব, দেখো চিহ্ন ছিল প্লাস চেঞ্জ করে মাইনাস, তাহলে এটাই উত্তর গেল। তবে এটা আসবে না, একটু ঘুরে দিলে অবজেক্টিভ এটা আসতে পারে, এটা লিখে রাখো নিজ দিয়ে অবজেক্টিভের জন্য, যে তোমাকে বললো দেখেন আমার কাছে স্যার একটা জটিল সংখ্যা আছে 2i - 3, অনুবন্ধী কত, অনুবন্ধী বের করার জন্য কি করব, আই এর চিহ্নটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আই কে আছে, এখানে চিহ্নকে এখানে প্লাস, চেঞ্জ করলে কি হবে মাইনাস, দিলাম চেঞ্জ করে, এটাই উত্তর। আশা করি বুঝছো। এখন তোমাকে যদি জটিল সংখ্যা দেয় এইরকম ভগ্নাংশ আকারে, তাহলে কি এরকম ফরম্যাটে আছে যে বাস্তব অবাস্তব বাস্তব অবাস্তব এমনি আছে নাই, তাহলে এইটাকে আগে বাস্তব অবস্থায় আনতে হবে। তাহলে কি করব, জেড কে আগে এভাবে লিখবো, লিখার পরে যেটা করব নিচের পার্টটাকে উপরে এবং নিচে অনুবন্ধী দিয়ে গুণ দিব। আরেকবার বলছি, নিচের পার্টের যে অনুবন্ধী মানে 1 + i, উপরে এবং নিচে সেই 1 + i দিয়ে গুণ দিব। দেখো আমার 1 - i কিন্তু আগের মতো রয়ে গেছে, এটার অনুবন্ধী হচ্ছে 1 + i, এই যে 1 + i দিয়ে উপরে গুণ দিলাম নিচে গুণ দিলাম। উপকারটা কি হচ্ছে, ফিল করো ব্যাপারটাকে, উপকার হচ্ছে অনুবন্ধী মানে একটা a + b হলে একটা a - b আসবে, তাহলে a² - b² সূত্র আসবে। এই দরকার, কারণ হচ্ছে কি আইটাকে যদি কোনোভাবে আমি স্কয়ার করে দিতে পারি, আই কে যদি কোনোভাবে আমি স্কয়ার করতে পারি, সেটা জটিল সংখ্যা, সেটা কাল্পনিক সংখ্যা থেকে বাস্তব সংখ্যার রূপ নেয়, বুঝিও। তার মানে যে কোনো কাল্পনিক সংখ্যাকে বাস্তবে আমরা কেমনে যাব, বাস্তবে কেমনে প্রকাশ করব, স্কয়ার করে। স্কয়ার করার জন্যই এত বুদ্ধি খাটাইলাম, যে যদি a² - b² আসে তাহলে আমার a + b a - b লাগবে, একটা প্লাস একটা মাইনাস অনুবন্ধীতে পাওয়া যায়, তাহলে আমি অনুবন্ধীতেও গুণ দিব। আইডিয়াটা কি আর ফিল করতে পারছো জিনিসটা? গেল। এখন যখন নাকি আমি স্কয়ার করলাম, দেখলাম যে হ্যাঁ নিচে আমার টোটালটা হচ্ছে কি এখন বাস্তব, এই যে বাস্তব, নিচে বাস্তব হলে প্রবলেম নেই, নিচে বাইরে বাস্তব হলে প্রবলেম নেই। তার মানে মোদ্দা কথা হচ্ছে যদি হরের মধ্যে নিচের মধ্যে আই থাকে, সেই আইকে সরায় ফেলতে হবে। আই সরানোর উপায় হচ্ছে স্কয়ার করা, আই সরানোর উপায় হচ্ছে স্কয়ার করা, আই সরানোর উপায় হচ্ছে স্কয়ার করা।
স্কয়ার করার জন্য অনুবন্ধী দিয়ে গুণ দিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার i স্কয়ার হয়ে যায়। পুরোটা ফিল করা শেষ। কি হইলো, কেন হচ্ছে? ওকে, যেই নাকি নিচের থেকে i সরে গেল, এখন আমি এবার সুন্দর মতো ঘটনা ঘটাতে পারবো। এখন তুমি যদি এই জায়গার থেকেও বলো অনুবন্ধী কত, এই চিহ্নটা চেঞ্জ করলেও চলবে। মোদ্দা কথা হচ্ছে নিচে i না থাকলেই হইলো, ওটাকে বলা হয় ফরম্যাট। নিচে i সরাইতে পারলেই ঘটনা ঘটবে। ঠিক আছে, ক্লিয়ার? এইটুকু যা যা বললাম। ওকে, এখন এরপরে আসি। গেল? ক্লিয়ার পুরোটা? আচ্ছা, আর ভিডিও কোয়ালিটি কিন্তু পুরো 720p, মানে ফেসবুক লাইভে এর চাইতে হাইয়েস্ট যাওয়া যায় না। আমি কিন্তু ইউটিউবে পুরো মানে 1080p যেটা 1080p তে যাই গিয়ে আমার মানে টোটালটা হাইয়েস্ট ইটাই কোয়ালিটিতেই আসে। ওকে, যদি কারো মনে হয় একটু ঘোলা ঘোলা, তাহলে হচ্ছে সেটিংসে গিয়ে 720p সিলেক্ট করে ফেলো। ঠিক আছে, একদম হাই বিট রেটে হাই স্পিডে যাচ্ছে নেট, পুরোটা যাচ্ছে, এবং হচ্ছে মানে হাইয়েস্ট যেই কোয়ালিটিটা ফেসবুকে পসিবল সেটাই দেওয়া। ফোনের পক্ষ থেকে হাইয়েস্ট যেই কোয়ালিটিটা ফেসবুকে পসিবল সেটাই দেওয়া। এটা হচ্ছে গিয়ে 720p, ইউটিউবে 1080p। এর চাইতে উপরে যাওয়াই যায় না। ওইটা যদি যাইতে পারতো তাহলে আমি 4K দিয়ে আসতাম, কোনো সমস্যা নেই। ইউটিউবে দেখা হলে 4K দিয়ে আসতাম, বাট মানে একদম ফুল এইচডির উপরে যাওয়া যায় না ইউটিউবে। আর ফেসবুক লাইভে ফুল এইচডি হওয়া সম্ভব না, ফেসবুক লাইভে শুধু এইচডি হওয়া সম্ভব, 720p হওয়া সম্ভব। ঠিক আছে, ওটাই আসছি। গেল, এখন আমরা সামনে চলে যাব। এখন তোমাদের কমেন্ট টমেন্ট কিছুক্ষণ আমি পড়লাম, মোটামুটি হ্যাঁ বুঝছো আশা করি। এখন এই টাইপের একটা কোয়েশ্চেন তোমরা বাসায় একটু হোমওয়ার্ক করে ফেলবা, যে z = যদি 1/3 + 2i হয় তাহলে z বার কত আসবে। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। শুনো, একটু বলে রাখছি, এই টাইম একদম শেষ মুহূর্তে আছো তোমরা। এখন যা যা দিচ্ছে এগুলোকে হোমওয়ার্ক না, বরঞ্চ নিজের জন্য একটা ওষুধ হিসাবে নাও। ওকে, অসুস্থ হয়ে গেলে যেমন ওষুধ খাও, খালি একটু ঠিকঠাক হও, এরকম। এগুলো হোমওয়ার্ক না। এটা কি দিব বলো? এটা দিব হচ্ছে ওষুধ। এটা তোমাকে ওষুধ দিলাম, রাতের বেলা খাও। ঠিক আছে, সামনে আসে। ওকে, এখন আরেকটা দামি ম্যাথ করাবো অনুবন্ধীর উপরে। এইটা ঢাকা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। এখনই করা যাচ্ছে, কারণ অবজেক্টিভে সামনে এবার দিতে পারে। একটু ভালো করে ফিল করে বলবা যে z = হচ্ছে 1 + i আর নিচে 1 - i। ওকে, এখন বলবে যে এবার বলুন z বার = কত। খুবই ইজিলি চিন্তা করবা, কঠিন চিন্তা করবা না। কি ইজি চিন্তা? সেটা হচ্ছে দেখো, তোমাকে বলেছে একটা ভগ্নাংশ দেওয়া, সেই ভগ্নাংশটা নিজেই একটা জটিল সংখ্যা। এখন বললো সেই জটিল সংখ্যার অনুবন্ধী কত হবে ভাই বলেন। কেমনে কি করব? খুবই ইজি। কিন্তু আমরা জানি যদি হরের মধ্যে i থাকে সেই i সরাইতে হয়। i সরানোর উপায় হচ্ছে অনুবন্ধী নিয়ে আসা, কারণ i স্কয়ার হইলে i সরে যায়। স্কয়ার করার জন্য a স্কয়ার মাইনাস b স্কয়ার আনতে হয়, এবং সেই জন্য a প্লাস b a মাইনাস b দিয়ে উপরে নিচে গুণ দেওয়া লাগে। a প্লাস b a মাইনাস b অনুবন্ধী করলে আসে। এই জন্য আমি নিচে যেই এটা আছে এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিব। এখন তুমি আমাকে এমনিতেই বলো আর কি, যে 1 - i এর অনুবন্ধী কত আসবে। i এর চিহ্ন চেঞ্জ করলে মানে 1 + i হবে। তাহলে এই যে আগের থেকে আমার 1 + i আর 1 - i এটুকু ফিক্স ছিল। এখন কথা হচ্ছে এই নিচের টার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ। নিচের টার অনুবন্ধী হচ্ছে 1 + i, এটা দিয়ে উপরে এবং নিচে গুণ দিয়ে দিতে হবে। তাহলে উপরেও গুণ দিব 1 + i। উপকার যেটা হইলো এই ফরম্যাটে আসলো। জাতি যেটা করবে এখন কাটাকাটি করতে হবে মনে মনে। দেখো জিনিসটা ফিল করো যে কেন করছি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আনার জন্য। তাহলে তুমি কেন কাটাকাটি করবা? এখন দেখো, তাইলে যদি আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার আনতে হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে হচ্ছে কি তোমার 1 + i হোল স্কয়ার হয়ে যাচ্ছে। দেখো যেটা ঘটনা ঘটলো, নিচে আমার 1 মাইনাস এইটুকুর মান -1, উপরে 1 + i হোল স্কয়ার, মানে a + b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার যোগ 2 1i যোগ i এর স্কয়ার। আলটিমেট যেই লাভটা আমার হইলো সেটা হচ্ছে এরকম। দেখো যে i স্কয়ার মানে -1, এইটা মানে +1, এই দুইটা কাটা, উপরে রয়ে যায় হচ্ছে কি 2i, নিচে আসে কত দেখো তো 1 + 1 মানে 2। আলটিমেট এইটুকুর ভ্যালুটা হচ্ছে i চলে আসে। এই লাইন পর্যন্ত বুঝছো কিনা আগে দেখো, যা যা এইটুকু পর্যন্ত লিখলাম এটা বুঝছো কিনা জলদি আমাকে একটু জানাও। এই লাইন পর্যন্ত বুঝছো কিনা? ক্লিয়ার? ঠিক আছে, গেল। এখন আমরা সামনে আগায় যাব। তাহলে আমরা কি করলাম, ভগ্নাংশ দেওয়া ছিল, সেই ভগ্নাংশের নিচে i ছিল, এটা হচ্ছে প্রবলেম। ভগ্নাংশ হইলেও প্রবলেম নাই, তোমাকে যদি কখনো লেখায় 1 + i/2 এটা প্রবলেম না। নিচে বাস্তব সংখ্যা থাকলে প্রবলেম নাই, নিচে i থাকলে প্রবলেম। নিচের i কে সরানোর জন্য অনুবন্ধী দিয়ে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিব। দিলাম গুণটুন দেওয়ার কারণে তোমার যেটা হইলো যে 1 স্কয়ার মানে 1, i স্কয়ার মানে -1, 1 আর -1 কাটাকাটি হয়ে গেল এখানে 2i, আর নিচে 1 যোগ 1 মানে 2। তাহলে 2i/2 মানে কত হবে? শুধু i, শেষ।
দেখো বুঝছো কিনা, ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে জানো। যে কোনো প্রবলেম লজ্জা পায় না, জিজ্ঞেস করে করবা। এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে এর আগে আসছে এই ম্যাথটা, এবং এটা এইচএসসিতে ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, ক নাম্বারের জন্য। ওকে, এইটুকু তো গেল। এখন কথা হচ্ছে যে তোমাকে কি জিজ্ঞাসা করেছে, এটার অনুবন্ধী ভ্যালুটা কত আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জেড এর মানটা হচ্ছে আই, তাহলে জেড বারের জন্য কি করতে হবে, যদি তোমার সুন্দর ফরম্যাটে থাকে আই এর চিহ্ন চেঞ্জ করলেই ঘটনা ঘটবে। কথা কি বুঝলা? দেখো তো ক্লিয়ার হইলো কিনা। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা এখন এর পরে চলে যাব। এরপরে আর কি আছে, আর কি, ঠিক আছে, ক্লিয়ার তো? তাহলে এখান থেকে আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার হয়ে নাও, যে অনুবন্ধী জটিলটা এরকম জিনিস যে কোনো সমীকরণের উত্তর যদি জটিল সংখ্যা আসে, সেটা একা আসে না, দোকা আসে, দুজন মিলে আসে, এবং দুজন হয় একজন আরেকজনের অনুবন্ধী। যেমন এই প্রথমে যেখানে একটা লিখেছিলাম সমীকরণ, নিচে আসছিল 2 + 3i 2 - 3i, মানে কোনো সমীকরণের উত্তরে জটিল সংখ্যা আসলে সেটার অনুবন্ধী নিয়ে আসে, কোনোদিন একা আসবে না। এইটুকু তো আশা করি ক্লিয়ার। এখন আমাদের অনুবন্ধীর পড়া শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে নতুন পড়ায়। নতুন পড়াটা কিরকম পড়া, সেটা হচ্ছে গিয়ে আই এর সংক্রান্ত পড়া, আই সংক্রান্ত, সেটা হচ্ছে আই সংক্রান্ত পড়া, বুঝছো? আর্গান ডায়াগ্রাম, টপিকের নাম দাও আর্গান ডায়াগ্রাম। সেটার ব্যাপারে আমরা একটু আসবো। এই জায়গাটা একটু ভালো করে বুঝিও। তোমার মনে করো বাস্তব সংখ্যা যেগুলো আছে, বাস্তব সংখ্যা কিরকম, বা একটা এমনি দেখ, জটিল সংখ্যা যদি বলি আমি, জটিল সংখ্যা কয়েকটা এক্সাম্পল দেখো তো দেখি, গলা শুকায় যাচ্ছে বারবার কেন জানি। তো জটিল সংখ্যার এক্সাম্পল যদি আমরা বলতে চাই, যেমন হচ্ছে গিয়ে ধরো 2 + 3i, একটু আগে দেখলা তুমি, তারপর হচ্ছে গিয়ে মনে করো -9 + 2i, এই টাইপের সংখ্যা থাকে। তো আমরা জানি যে জটিল সংখ্যার মধ্যে একটা থাকে বাস্তব আর আরেকটা থাকে অবাস্তব। তো কথা হচ্ছে যে দেখো জটিল সংখ্যার মধ্যে দুইটা করে পার্ট থাকে, এখানেও সেম। এখন যদি এরকম হয় যে কোনো একটা সংখ্যার মধ্যে এরকম হইল যে শুধুমাত্র আই ওয়ালা জিনিস আছে, লাইক মনে করো শুধু 3i, শুধু 2i, অনলি i, -i, এগুলো শুধুমাত্র i, তখন সেটাকে কি বলবো? বলবো যে ও হচ্ছে একদম প্রকৃত, মানে ওর মধ্যে কোনো ভেজাল নাই। দেখো জটিল মানে কি আইটাই থাকবে, এগুলো হচ্ছে জটিল, না থাকলে তো বাস্তব হয়ে যায়। তাইলে আই মানে হচ্ছে এটা, এই সংখ্যাটাকে জটিল বানাইলো কে? আই। মানে এখানে যদি আই না থাকে তাহলে জটিল হইতো না। এই সংখ্যাটা জটিল, এটার প্রধান কারণ হচ্ছে কি এটা আই। যদি আই না থাকে জটিল তো হয় না। সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে শুধুমাত্র আই আছে, তখন বলবো প্রকৃত বা বিশুদ্ধ জটিল, কোনো ভেজাল নাই। এখন একটু ভালো করে বুঝিও, তো ওই জিনিসটাকে বলা হয় কাল্পনিক। তোমার আগের পড়ার সাথে মিলাই দিলাম। আচ্ছা, আর জটিল সংখ্যার মধ্যে আরেকটা কি থাকে? বাস্তব অংশ। সেগুলো তুমি চিনো, ছোটবেলার থেকে শিখে আসছো যে 2 - 9 1 0 -1, যা ইচ্ছা তাই। এখন ব্যাপার হচ্ছে যে এগুলো ভাই পড়াচ্ছেন কেন? এইখানে একটু ফিল করার ব্যাপার আছে, ভালো করে ফিল করো কথাটা। ব্যাপারটা হচ্ছে এরকম যে ছোটবেলায় তুমি একটা জিনিস পড়েছিলে, নাম হচ্ছে গিয়ে সংখ্যা রেখা। সংখ্যা রেখা কি ছিল? একটা দাগ দিয়ে দিত এরকম, মাঝখানে বলতো 0, এদিকে 1 2 3 এমনি, এদিকে -1 -2 -3 এমনি। ব্যাপার হচ্ছে যেটা যে সংখ্যা রেখায় এই 1 2 3 4 কেন লিখতো, -1 -2 এগুলো কেন লিখতো বলতে পারবা? মেইন কারণটা হচ্ছে কম্পেয়ার করার জন্যে, যে একজন আরেকজন থেকে কতটুকু দূরে আছে, পার্থক্য কত, এই সংখ্যাটা দিয়ে পার্থক্য বোঝাইতো, কম্পেয়ার করতো। কোন সংখ্যার কম্পারিজন করতো, এখানে কাদের কম্পারিজন করতো, কোন সংখ্যার? অনলি ওয়ান অ্যান্ড অনলি বাস্তব সংখ্যার কম্পারিজন করতো সংখ্যা রেখা দিয়ে। ওয়ান অ্যান্ড অনলি বাস্তব সংখ্যার কম্পারিজন করতো সংখ্যা রেখা দিয়ে।
তাইলে ভাই যদি বাস্তব সংখ্যা অর্থাৎ 1 2 3 4 এর কম্পারিজন আমি সংখ্যা রেখা দিয়ে করি, তাইলে অবাস্তব যেগুলো আছে আই যুক্ত ওদেরকে কিরকম করে কি করব, ওদেরও তো কম্পারিজন দরকার, যেহেতু শিখছি দরকার না, অবশ্যই দরকার। এখন তাহলে ওদের কম্পারিজন কেমনে করা যায়? এখন আবার বিজ্ঞানীরা চিন্তা করলেন কি করি। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমরা বাস্তব সংখ্যার জন্য তো এরকম একটা দাগ নিচ্ছি, 1 2 3 4 দিচ্ছি, তাহলে আরেক কাজ করি, কি করব, যে যেগুলো নাকি অবাস্তব আছে ওদেরও তো সংখ্যা রেখা দরকার, তো ওদের জন্য আমি কি করব, কি ওদের জন্য আমি হচ্ছে লম্বা করে দাগ দিব এমনি। তারপরে বলবো যে দেখেন ভাই, এটা হচ্ছে আমার 0i, এটা হচ্ছে 1i, এটা হচ্ছে 2i, এটা 3i, তেমনিভাবে -i, -2i, আর এটা হচ্ছে -3i, এমনি কথাটা বুঝছো? ওরা এই কনক্লুশনে আসলো। আচ্ছা ঠিক আছে। এখন এবার বিজ্ঞানী বললো দেখেন ভাই, আপনি বাস্তব নিয়ে কাজ করেন, ওকে, আপনি অবাস্তব নিয়ে কাজ করেন, ওকে, কিন্তু আমি তো দুইটা একসাথে নিয়ে কাজ করি, আমি তো জটিল সংখ্যা নিয়ে কাজ করি, আমি কি করব, আমার সংখ্যা তো খালি বিশুদ্ধ কি জটিল বা কাল্পনিক আর বাস্তব না, আমরা দুইটা একসাথে মিলে কাজ করতে হয়, তাহলে কি করব? তখন বিজ্ঞানী আরগান বলেন ভাই থামেন, আমি হেল্প করি। তখন আরগান বলেন দেখেন আমি একটা ছবি এঁকে দিই। তখন বিজ্ঞানী আরগান বসলেন, কি নাম, আর কিরকম, সে বলেন দেখেন আমার একটা ছবি দেখেন, ওটা দেখবেন ভালো করে হয়ে যাবে কাজটা। কি ছবি, নাম হচ্ছে আরগান ডায়াগ্রাম। সে বললো আমার এই ছবিটা নেন, তাহলে হয়ে যাবে। এখন আসি কি ছবি, সে বললো দেখেন ভাই আপনার সমস্যা হচ্ছে আপনি সরল খালি বাস্তব সংখ্যা নিয়ে কাজ করেন, সংখ্যা রেখা। সে বললো হ্যাঁ ভাই। বললো যে আপনি কি করেন, আপনি এরকম যে কাল্পনিক নিয়ে করেন। সে বললো হ্যাঁ। তো বললো আপনি বাস্তব কেমনে দেখান? সে বললো ভাই ছয় দেখাই, মাটির মধ্যে ছয় রাখি। আর বললো হচ্ছে কি কাল্পনিক কেমনে? সে বললো ভাই দাঁড়া করা রাখি অলওয়েজ। এখন সে বললো ভাই আপনার কি দুজন একসাথে লাগবে, দুইটা কি লাগবে একসাথে? তখন বললো ইয়েস। বললো তাইলে ওকে ফাইন, সংখ্যা রেখা যেহেতু সবসময় এমনে থাকতে পছন্দ করে, তাইলে আমি সংখ্যা রেখার জন্য এমনে দাগ দিব, এবং ওই দাগটাকে বলবো হচ্ছে বাস্তব রেখা, রিয়েল লাইন, ওকে। বা এইটাকে দেখো অক্ষ বলা যায়, এটাকে আমি বলবো রিয়েল এক্সিস, বাস্তব অক্ষ। এবং বললো দেখেন ভাই এইটাকে তো, এটা তো কাল্পনিক ইমাজিনারি, এটা সবসময় এমনে থাকবে, তাহলে এটাকে আমি ওয়াই অক্ষ স্টাইলে প্রকাশ করব, এটা বলবো হচ্ছে কি ইমাজিনারি এক্সিস। এই কনক্লুশনে এসে থামলো। কে বললো, এই বুদ্ধিটা কে দিল? আরগান সাহেব বললো, যে বললো না আপনার টেনশন করেন না, এবার কাজ করেন। এবার কাজ করলে কি হয়, তো বললো যে আপনার যে কোনো জটিল সংখ্যা আপনার তো থাকবে ওই আই আর বাস্তবই, তো তাহলে বাস্তবগুলোকে এই বরাবর ক্যালকুলেশন করবেন আর আই এর জন্য এই বরাবর ক্যালকুলেশন করবেন, তাহলেই তো হইলো সিম্পল। ওই যে একটা আছে না যে কালো করে, মানে কি জানি খাবি না কিরকম নাম, এমনি ডিরেক্ট এটা করলে হয়ে যায়। তো সে এত ইজি একটা বুদ্ধি দিয়ে দিল, ওকে। এখন যেটা হইলো আলটিমেটলি, যে তোমার এই অক্ষ বরাবর রিয়েল এক্সিস, তাহলে তুমি i 2i 3i -i মানে এমনি দিবা, আর এই বরাবর হচ্ছে মানে এই রিয়েল এক্সিস, তাহলে 1 2 3 4 দিবা, আর এই বরাবর i গুলো দিয়ে দিবা, শেষ কাজ শেষ। তো দেখো এইটা যদি 0 0 হয়, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এমনি এদিকে যাবে -1 -2 -3 -4, এভাবে হবে। এদিকে গেলে i 2i 3i 4i এভাবে হবে, এখানে -i -2i এভাবে যেতেই থাকবে। এখন বললো, এখন যে বিপদে পড়ে গেছিল একটু আগে, সে বললো আগান ভাই একটু দাঁড়ান, একটু একটা সংখ্যা একটু এক্সাম্পল দিয়ে দেন ভাই, আমি একটু কম বুঝি। আগান সাহেব বললো আচ্ছা আপনি বলেন, একটা সংখ্যা বলেন। এখন ওই জটিল সংখ্যাওয়ালা বললো কি যে দেখেন ভাই আমার সমস্যা হচ্ছে যে আমি 2 + 3i, আমি 2 + 3i এইটাকে বসাইতে হবে আমার, এইটা আমার ওনারটা দেওয়া হয় না, ওনারটা দেওয়া হয় না, আপনারটা দিয়ে কেমনে হবে আপনি বুঝান। সে বললো বলেন ভাই বাস্তব কত? সে বললো বাস্তব ভাই 2। এখন আগান সাহেব বললো বাস্তব 2, দেখেন বাস্তবের লাইন তো এটা 2 হচ্ছে এই বরাবর থাকবে, 2 এই বরাবর। বললো অবাস্তব কত? বললো 3। তাহলে বললো এই বরাবর 3 পর্যন্ত আগাবেন, যেই বিন্দুতে থামবে ওটাই হবে হচ্ছে কি আপনার সেই z, যেটা নাকি 2 + 3i। দেখেন ভাই বুঝছেন কিনা জিজ্ঞেস করলো আগান সাহেব। আরে ভাই সোজা তো। এখন আবার আগান সাহেব বললো আচ্ছা তাহলে আপনি বলেন এটা অনুবন্ধী কত আসবে। এখন অনুবন্ধী নিয়ে লোকটা বললো যে z বার, তাহলে তো 2 - 3i হওয়া উচিত। এখন বললো যে ভাই আগান ভাই এটা করে দেখান। তো বললো বাস্তব কত? বললো 2। তাহলে 2 এ থামলাম। বললো অবাস্তব কত? -3। তাহলে 2 এর থেকে -3 এসে আমি থামলাম, এবং এটার নামটা দিলাম আমি যে আমার অনুবন্ধী z বার, দ্যাট ইজ 2 - 3i। এখন এটা তো বুঝছো যে আরগান ডায়াগ্রামে যে কোনো জটিল সংখ্যা বসাইতে পারবো আমি, এবং কেমন যে কার্টেসীয় স্থানাঙ্ক অনুসারে সরলরেখার মতো আর কি। তো ব্যাপার যেটা ঘটলো এইখানে এসে আরগান সাহেব বললো শুনেন
আপনাকে একটা বুদ্ধি শেখায় দেয়, টোটকা বুদ্ধি। বুদ্ধিটা হচ্ছে এরকম, খুব ভালো করে ফিল করে কথাটা। বুদ্ধিটা হচ্ছে এরকম যে দেখেন ভাই, আমার একটা জটিল সংখ্যা এইখানে, তাহারই অনুবন্ধী এইখানে। মজার ব্যাপার হচ্ছে দুইটা জটিল সংখ্যা যখন একে অপরের অনুবন্ধী হবে, আবার বলছি শুনো, দুইটা জটিল সংখ্যা যখন একে অপরের অনুবন্ধী হবে তখন এদের যে অবস্থানগুলো আছে দেখলে মনে হবে যে মাঝখানে রিয়েল এক্সিস্ট হচ্ছে আয়না, একে অপরের প্রতিবিম্ব। আবার 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 শুনো, দুইটা জটিল সংখ্যা একে অপরের অনুবন্ধী, এই যে একটা এই যে একটা, এদেরকে যখন আমি আর্গান ডায়াগ্রামে বসায় দিব, লিখা বাদ দাও, শুনো, অনুবন্ধী জটিলকে যখন আর্গান ডায়াগ্রামে বসায় দিব দেখা যাবে কি যে এক্স অক্ষ হচ্ছে একটা আয়না, এর এক সাইডে জটিল তো আরেক সাইডে অনুবন্ধী জটিল, পুরো আয়নার প্রতিবিম্বের মতো থাকবে এরা। তাইলে অনুবন্ধী জটিল দ্বয় অলওয়েজ এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব ন্যায় আচরণ করে। আবার 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 বলি, অনুবন্ধী জটিল দ্বয় অলওয়েজ এক্স অক্ষের সাপেক্ষে বাস্তব অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বের ন্যায় আচরণ করে, প্রতিবিম্বের ন্যায় অবস্থান গ্রহণ করে। কথা কি ক্লিয়ার? এবার যা যা বুঝছো লিখতে থাকো জলদি। ফার্স্ট, এমসিকিউতে আসলে আই কিউব কি দিবে কিনা, আই এর খেলা তো একটু পরে খেলবোই আমি, নো টেনশন। লাইনটা, অনুবন্ধী জটিল দ্বয় অলওয়েজ আর্গান ডায়াগ্রামের মধ্যে বাস্তব অক্ষের প্রতিবিম্বের মতো আচরণ করে, প্রতিবিম্বের মতো আচরণ করে। অনুবন্ধী জটিল আর্গান ডায়াগ্রামে বাস্তব অক্ষের প্রতিবিম্বের মতো আচরণ করে। লিখো, এটা খাতায় নোট রাখা লাগবে। ওকে, যা কিছু বললাম ক্লিয়ার কিনা? আচ্ছা, আমার ক্লাস আজকে জীবনে প্রথম কে কে করছে একটু বলো তো দেখি। আমি তো মানে পাবলিকলি লাইভ নেই না বললেই চলে, অনেক কম নেই জীবনে। কবে নিয়েছিলাম? গত বছর মনে হয় নিয়েছিলাম, নাকি অনেক আগে নিয়েছিলাম আর কি, মেইন বড় করে। তাহলে কি হইল? অনুবন্ধী জটিল দ্বয় অলওয়েজ বাস্তব অক্ষের প্রতিবিম্বের মতো আচরণ করে। শেষ। অনুবন্ধী জটিল দ্বয় অলওয়েজ বাস্তব অক্ষের প্রতিবিম্বের মতো আচরণ করে। কি রে, তোমরা কি আমার কখনো ক্লাস করো নাই? হাই হাই, কি হইল আমার সাথে? এটা मैं बर्बाद हो गया। দেখো এবার। আচ্ছা, জটিল সংখ্যা তো শেষ, এটুকু তো বুঝছো আর্গান ডায়াগ্রামের সিনারিওটা কি। ওকে, এখন আসি, এবার আমরা চলে যাব কোনখানে, সেটা হচ্ছে এরকম যে আর্গান ডায়াগ্রাম নিয়ে আমরা খেলবো। কি খেলবো আসুন দেখি। আমরা এখন খেলাধুলা করবো। এরকম খেলাধুলা আমরা এখন দেখবো, যেটা টপিকের না আর্গান ডায়াগ্রাম টপিক শেষ, এটাতে ফিল করানোর জন্য টপিক ছিল এটা। এবার নতুন টপিকের নাম দাও আই এর পাওয়ার। টপিকের নাম দাও আই এর পাওয়ার। টপিকের নাম দাও আই এর পাওয়ার। শেষ। টপিকের নাম দিয়ে হলো আই এর পাওয়ার। কি বললাম? আই এর পাওয়ার। একটু খেয়াল করে দেখো যে আমরা একটু খেয়াল করে দেখি, চলো খেয়াল করে দেখবো আমরা। আই ইকুয়াল টু, বা মনে করো হ্যাঁ আই দি, আই আই তো বলো আই কি? আই তো আই, আই এস আই, তাই না? যদি একজন আসা রাখে যিনি বলে আই এম আই, আই হচ্ছে আই। আচ্ছা, তো যদি বলি আই স্কোয়ার ইকুয়াল টু কত আসবে? আই স্কোয়ার আসবে -1, এটা তো বুঝো। কেন? ওই যে মনে নাই একটু আগে আই বললাম যে -1 এর রুট, তাহলে আই এর স্কোয়ার কত আসবে? -1 আসবে অবভিয়াসলি, তাহলে -1 হইল। আচ্ছা, এখন যদি এরকম হয় আই কিউব কত আসবে? বুঝিও, খুব ভালো করে ফিল করো কথাটা, যে এইটা আজীবন মাথার মধ্যে একদম সেট করে ফেলো, আজীবন মাথায় সেট করে ফেলো। কি হয় এটা দিয়ে? অবাস্তবকে বাস্তব করার সহজ উপায় হচ্ছে স্কয়ার করা। আরো বলি, আই কে সরায় দেওয়ার উপায় হচ্ছে স্কয়ার করা, বুঝছো? কোথাও থেকে যদি আই সরায় ফেলতে হয়, স্কয়ার ফরম্যাটে নিয়ে আসবে, তাহলে আই সরে যাবে। কারণ কি? আই স্কয়ার হচ্ছে একটা বাস্তব জিনিস, -1। তো এখন আই কিউব আছে, আমি যাচ্ছি পাওয়ারটা ছোট করতে। কি করবো? যেমনি হোক আই স্কয়ার আনতে যাবো, তাহলে কি হবে? আই স্কয়ার একবার আনলাম, যেহেতু পাওয়ার 3টা, মানে আরো একটা আই থাকবে। তো আই স্কয়ার মানে আমি জানি -1, তাহলে এখানে -1 আর এখানে আই, তাহলে কি হবে? -i হইল। সেম ভাবে যদি আমি বলি যে আই পাওয়ার 4 কত আসবে?
তোমাকে তো বললামই পাওয়ার যদি কমাইতে হয় কি করবা, আই স্কয়ার ফরম্যাটে আনবা। 4 কে কেমনে স্কয়ারে আনে, আই স্কয়ার হোল স্কয়ার, তাহলে -1 হোল স্কয়ার মানে 1। এইটুকু তো আশা করি বুঝছো। এখন আমরা একটু সামনে আগাবো। সামনে কেমনে আগাবো, মনে করো যদি বলি i পাওয়ার 5, তাহলে বলা যায় i পাওয়ার 5 এর মধ্যে i পাওয়ার 4 একটা আর i আর একটা। 4 এর মধ্যে i স্কয়ার দুইবার, তাহলে i পাওয়ার 4 ইনটু i। এই জায়গাটা ছোট্ট একটু যদি বড় লাগে সমস্যা নাই, লিখে ফেলো। ফিল করতে এই দুদিন পরে আবার ব্যাপক ফিলিং তোমার চলে আসছে, দেখবা মানে ভাই হাই ফিলিং, একদম আর কিছু লাগে না। দেখো -1 স্কয়ার মানে 1, তাহলে i শুধুমাত্র i। যদি বলি i পাওয়ার 6 হলে কত হবে, আমার তো কাজ হচ্ছে স্কয়ারের ফরম্যাট না, তাহলে i স্কয়ার কয়টা হলে 6 হয়, 3টা হলে, কারণ 3 দুগুণা 6, তাহলে i স্কয়ার মানে -1 হোল পাওয়ার 3, তাহলে অ্যানসার কত আসবে, -1 আসবে। যদি বলি i পাওয়ার 7 কত, বলবো ওই যে একটা i পাওয়ার 6 থাকবে, একটা i পাওয়ার 1 থাকবে, তো i পাওয়ার 6 মানে তো দেখলাম -1 আর এখানে i শেষ। যদি বলি i পাওয়ার 8, বলবো i পাওয়ার 8 মানে দুইটা i পাওয়ার 4, i পাওয়ার 4 মানে i, তাহলে i পাওয়ার 4 দুইটা মানে হচ্ছে গিয়ে 1, দুইটা মানে 1। এখন ভাই এগুলো কেন করলাম, এগুলো করার মূল কারণটা হচ্ছে, মূল উদ্দেশ্যটা হচ্ছে একটুখানি খেয়াল করে দেখো। যেটা খেয়াল করবা সেটা হচ্ছে ভালো করে বুঝিও, i পাওয়ার 1 যখন i, 2 হইলে -1, 3 হইলে -i, 4 হইলে আবারও 1। দেখো i -i, i -1 -i 1, আবার বলি ছন্দ, i -1 -i 1, আবার i -1 -i 1। এইখানে এসে দেখো i -1 -i 1, পরের চারটায়ও যাও i -1 -i 1, এটাই হয়। অর্থাৎ এরা ওই ঘুরে ফিরে যেই লাও সেই কদু সেম জিনিস, ঠিক আছে। i -1 -i 1 তুমি যদি পরের পণ্য ঘরে পরে যাও চারটা না পর এরকমই আসবে। মোদ্দা কথা হচ্ছে এরা একটা সুন্দর সিরিয়াল মেনটেন করে, প্রথম ব্যাপার বুঝলাম। দ্বিতীয় কথা হচ্ছে আর একটা ব্যাপার খেয়াল করলাম যে দেখো কখন কখন সেম ভ্যালু আসে, ওটা একটু খেয়াল করবো। কি বললাম, এগুলো লেখা বাদ দাও, ফিল করো, জগতে ঢুকো, গণিতের জগতে ঢুকো, সব কিছু যোজনা বন্ধ, চিন্তা ভাবনা বন্ধ, খালি মাহি স্যার কি বলে এটা দেখো ভালো করে, যে কখন কখন সেম ভ্যালু আসবে সেটা দেখবো আমরা। আই এরপরে কোন কোন জায়গায় আই আসছে, এইখানে যখন পাওয়ার ছিল 1 তখনও আই আসতো, যখন পাওয়ার 5 তখনও আই আসে। আমি চেক করব মিল কি, মিল কোন কোন জায়গায় আছে, এখানে কোন কোন জায়গায় মিল পাওয়া যাচ্ছে। মিল যেখানে, আচ্ছা ওটা বাদ দাও, এটা দেখে দাও মিল একটু কষ্ট হবে। এটা দেখো 1 যেখানে দেখতে একটু সহজ লাগবে, আই এর পাওয়ার যখন 4 তখনও 1 হয়, আই এর পাওয়ার যখন 8 তখনও 1 হয়। 4 আর 8 এর মধ্যে মিল কি, মানে কি মিল পাওয়া যায়, মিল হচ্ছে দুইজনই 4 এর নাম তার উত্তর, মানে 4 একে 4, 4 দুগুণা 8। এটার মানে হচ্ছে 3 চারা যখন পাওয়ার 12 হবে তখনও অ্যান্সার 1ই আসবে। 4 চারা যদি অ্যান্সার আই পাওয়ার 16 হয় তাও অ্যান্সারটা 1ই আসবে। এটা হচ্ছে এটা ডিপ ফিলিংস, হিডেন মিনিং, অঙ্ক না করে উত্তর বোঝা। যে পাওয়ার যদি 4 এর নাম তার উত্তর আসে, এটাকে এক কথায় বলে 4 এর গুণিতক। যদি এই পাওয়ার যদি 4 এর গুণিতক আসে তাহলে অ্যান্সারগুলো 1 করে করে আসবে, বুঝছো। তাহলে আই পাওয়ার যদি 12 দেই কত আসবে উত্তর, 1। যদি মনে করো আই পাওয়ার বললাম 40, উত্তর কত আসবে, ওই 4 এর নাম তার উত্তর না, 1। যদি মনে করো বলি আই পাওয়ার 36, কত আসবে, 4 নাম 36, শুধু অ্যান্সার, তাহলে 1। মানে মোদ্দা কথা হচ্ছে আই এর পাওয়ার যদি 4 এর গুণিতক আসে তাহলেই 1। তাহলে এখন যদি বলি আচ্ছা আই পাওয়ার 4n কত আসবে, কি বলবা, 1, ঠিক আছে। মানে 4 এর গুণিতক হইলেই। এখন আমি এই আর্গান ডায়াগ্রামে দেখবো 1 কই কই আছে, এই যে 1, অর্থাৎ এই জায়গাটাতে আই এর পাওয়ারটা হচ্ছে কি রিয়েল এক্সিসে আই এর পাওয়ার 4 এর গুণিতক আসবে, 4 এর গুণিতক রিয়েল এক্সিসে আই এর পাওয়ার হবে 4 এর গুণিতক। এই কথাটা বুঝছো কিনা, 4 এর গুণিতক মানে 4 এর উত্তরের 4 এর নাম তার উত্তর আর কি, ওকে। রিয়েল এক্সিসে আই এর পাওয়ারটা কি হয়, 4 এর গুণিতক হবে, 4 এর গুণিতক, 4 এর গুণিতক, 4 এর গুণিতক, আই এর পাওয়ার 4 এর গুণিতক। এখন যদি বলি যে ভাই এবার আপনি আমাকে আই বুঝান, আপনি তো আই খালি বুঝান না, লুকা লুকা চলে যান, আসুন আই বুঝি। এরপরে একটা নিয়ে দেখি তারপরে আই আসি। মনে করে যদি বলি আই পাওয়ার 9 ইকুয়াল টু কত আসবে, যে আই পাওয়ার 8 ইন্টু আই, 8 মানে হচ্ছে 1 ছিল আর আই মানে তো আই, তাহলে আই আসে, নিচে কি দেখা যায়। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো যে আমি চেক করব যে আই পাওয়ার 4n হলে তো 1 হয়, এটা তো বুঝছি যে আই পাওয়ার 4n এর মান 1। এখন একটু দেখি যে আই কখন কখন আসে, অ্যানসারটা আই কখন কখন আসে। দেখলাম যে এই যে আই সে আসে হচ্ছে কি এইখানেও আছে এইখানেও আছে, কখন কখন আসলো, যখন পাওয়ার একবার 1, যখন পাওয়ারটা 5, যখন পাওয়ারটা 9, এই তিনটা জায়গায়
তিনটা জায়গায় হচ্ছে কি তোমার অ্যান্সারগুলো আই আসছে। পাওয়ারটা কিরকম, একটা হচ্ছে 1, একটা 5, একটা 9। এইটা যদি তোমাকে জিজ্ঞেস করি মিল, কি মিল পাচ্ছ তুমি এখানে, এটা যাতে একটু চিন্তা ভাবনা করবে যে কি মিল মানে এমন একটা কথা বলবো যে আচ্ছা ঠিক আছে 4-এর তো একটা গুণিতক পাইলাম 1, 4 ফেলে তো গুণিতক এটাও তো আবার 8, দেখা যায় 4-এর পরেরটাই 5, 8-এর পরেরটাই 9। তাহলে 4-এর গুণিতক হওয়ার পরে যেটা আসবে তার সাথে যদি 1 যোগ করে দিই তাহলে ওই পাওয়ারওয়ালাটা আই আসবে। তাই বুঝলাম না, মনে করো 4-এর পাওয়ার হলো 1, মানে ধরো এখানে একটা পাওয়ার হচ্ছে আই পাওয়ার 5 বা আই পাওয়ার 4, তাহলে 4-এর গুণিতক পাওয়ার যদি 1 বাড়ায় দাও সেটার আই আসবে, আই এর মানটা আসবে শুধু আই। মানে ধরো আই এর পাওয়ার তুমি যদি দেখো যে 4 যোগ 1 বা আই এর পাওয়ার 8 যোগ 1 বা নামটার সাথে অ্যাড করবা, বুঝিও এই কথাটা বুঝিও, তুমি ফিল করো, আস্তে ধীরে দেখো। আই এর পাওয়ার যদি এরকম হয় 4 যোগ 1, অথবা যদি হয় যে 8 যোগ 1, অথবা যদি হয় এরকম নামটার যোগ 1, 4-এর গুণিতক যোগ 1, মানে ধরো 4 আর তারপরে 12 যোগ 1 বা মনে করো 16 যোগ 1, সমস্ত ক্ষেত্রেই উত্তরগুলা আলটিমেটলি আই করে করে আসতে থাকবে। আই আসবে, আই আসবে, আই আসবে, আই আসবে। ভাই এটা তো বলতে কষ্ট, এটা কি বুঝাইলো? এটা বুঝাচ্ছে যে দেখো তোমাকে পাওয়ার যেটা দিবে এই যে পাওয়ার যেগুলো দিচ্ছে তাকে যদি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 আসে, তাকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 1 আসে তাহলে অ্যান্সারগুলো আই হয়ে যাবে। অর্থাৎ যদি তুমি আমি এমনি বলি বুঝায় আই পাওয়ার গুণিতক যোগ 1 হইলে ভাগশেষটা মানে উত্তরটা আই আসবে, সেম আই ব্যাক করে। কথা কি বুঝছো? এখন এটাকে একটু এমনি দেখি যে কখন আই ব্যাক করবে, যখন আই এর পাওয়ার 4n + 1, আই এর পাওয়ার 4n + 1, এই যে এই অক্ষ বরাবর এই দেখো যে আই আসবে, এই যে আই এই বরাবর আই এর পাওয়ার 4n + 1। এই ছবিও তো না বুঝলেও চলবে, বাট মেইন থিমটা হচ্ছে গিয়ে তুমি যদি দেখো যে আই এর পাওয়ার 4n + 0 তাহলে এমনি চিন্তা করবা আই পাওয়ার 0 মানে 1। যদি দেখো এরকম যে আই এর পাওয়ার 4n + 1 তাহলে বুঝবা আই, এইভাবে আঁকাবা। তাহলে এই জায়গাটা একটু আমরা আরেকবার ক্লিয়ার হই, আমি জানি যে ক্লিয়ার হই নাই, ফিল করো। দেখো 1 কে না আমি আরেক ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আই পাওয়ার বুঝিও 4n ভাগশেষ কত 0, এমনি লিখবা যে এটার মানে হচ্ছে 4n + 0 মানে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যত থাকবে সেটাকে মাথায় বসাই দিবা। এমনি আমরা কি বললাম, পাওয়ার যাই দিবে 4 দিয়ে ভাগ করবা, ভাগশেষ যত আসবে সেই ভাগশেষকে মাথায় বসাই দিবা, মানে 4n এর অংশটা বাদ যায়। তাহলে আই পাওয়ার 0, যে কোনো কিছুর পাওয়ার 0 হলে কত হয় 1, এই যে 1 আসলো। মনে করো এটা পাওয়ার যদি চিন্তা করি 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কত আসছে 1, ভাগশেষ যা আসবে অলওয়েজ মাথায় বসাই দিবা আই। যদি এরকম হয় এখন যে 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ আসছে 2, তাহলে কি করব, ভাগশেষ যদি 2 আসে সেই ভাগশেষকেই মাথায় বসাবা যেটা আসবে, তাহলে আই পাওয়ার কত আসবে 2, মানে কি -1। সেম ভাবে আগাইতে থাকবা। যদি দেখো ভাগশেষ আসছে 3, জাস্ট এমনি চিন্তা করো, যদি দেখো ভাগশেষ আসছে 3 কি হবে অ্যানসার কি হবে তোমরা বলো, আই পাওয়ার 3। তুমি জানো অলরেডি কি আসে 1 আই -1, তাহলে -i আসবে, সিম্পল। এমনি দেখা যায় দেখো i³ -1, যেমনি ইচ্ছা -1 -i। এই কথাটা বুঝছো কিনা? তার মানে তোমাকে একটা পাওয়ার দিয়ে দিবে, দেওয়ার পরে বলবে যে অ্যানসার কত, ছোট করো, কি করবো 4 দিয়ে ভাগ দিবা, ভাগ দেওয়ার পরে যে ভাগশেষটা আসবে সেটা মাথায় বসায় দিবা। ভাইয়া কি বললেন আমি এটা বুঝলাম, কেমন কেমন জানি লাগছে, মানে আপনি যা যা করলেন সবকিছুই ক্লিয়ার, বাট হচ্ছে গিয়ে মানে ইউজ করবো কই এটা মানে অঙ্ক কি, এখানে আসবো অঙ্ক দেখবো। এমনি এতক্ষণ যা কিছু কথাবার্তা বললাম যে পাওয়ার কেমনে কি হচ্ছে, কতটুকু কি হলো, এটা কি থিম কি ক্লিয়ার হলো যে পাওয়ারগুলো কেমনে কি করতে হয়? পাওয়ারগুলো এমনি দেখো যে কোনো মানে পাওয়ারের মিলটা কোন জায়গায় যে এক এক করে বাড়াবো, এমনি এমনি 1 i -i -1 এমনি চেঞ্জ হতে থাকবে, একবার সব অলওয়েজ এমনি চেঞ্জ হতে থাকবে। ওকে, অলওয়েজ এমনি চেঞ্জ হতে থাকবে, আর কিছু নাই। এখন ভাই এখন পুরোপুরি সন্তুষ্ট হচ্ছে না, মানে শরীরটা একটু কেমন কেমন জানি করে, একটু ভালো করে বুঝান। আসো ম্যাথ করি, ফুল ক্লিয়ার হবে। ওকে, ম্যাথ করি। এমনি এতক্ষণ যা কিছুই আমি বললাম, এখানে নড়াচড়া করলাম, যা কিছুই বললাম, এই কথাগুলো কি ক্লিয়ার কিনা? ম্যাথ আমরা করবো, ম্যাথ করলে দেখবে ফুল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আই এর পাওয়ারের ম্যাথে চলে যাবো আমরা।
ঠিক আছে? শুরু করে ফেলবো। কোন অঙ্ক করব? চলুন অঙ্ক করি। লিখো টাইপ 1, জলদি লিখো টাইপ 1। আই এর পাওয়ার সরলীকরণ। আই এর পাওয়ার ছোট করব, সরল করব। সরল করা মানে ছোট করা। হ্যাঁ, পাওয়ার ছোট করার বুদ্ধি কি? এই যে এটা 4 দিয়ে ভাগ করব, ভাগশেষ লিখব। লিখো এখানে স্টেপ লিখো। সবার আগে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে পাওয়ারকে 4 দ্বারা ভাগ করব। স্টেপ 1। স্টেপ 2 লিখো। কথা হচ্ছে গিয়ে ভাগশেষকে আই এর পাওয়ার বানাবো। পাওয়ারকে 4 দ্বারা ভাগ করব, ভাগশেষটাকে আই এর পাওয়ার বানাই দেব। এখন যদি আমি ম্যাথ দেই, মনে করো যে কোয়েশ্চেন হচ্ছে আই পাওয়ার 32। এখন এটাকে ছোট করে দেখো, পাওয়ারটা কমায় দেখো, তাহলে কি করব, কেমনে কমাবো এটা? সেটার উপায় হচ্ছে এরকম, দেখো পাওয়ার যা দেওয়া থাকবে 4 দিয়ে ভাগ দিবা। তাহলে পাওয়ার কত দেওয়া? 32। 4 দিয়ে ভাগ দিলে কি হয়? 4 9 তো 36, তাহলে 4 8 32, 8 32। ভাগশেষ কত? 0। এই যে দেখো ফার্স্টে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ কত? 0। এটাকে আই এর পাওয়ার বানাবো, তাহলে আই এর পাওয়ারে দিব 0। তাহলে আই যে কোনো কিছু পাওয়ার 0 কত হয়? উত্তর 1। শেষ। ইজি না? অনেক ইজি না? এখন মনে করো বললো যে আই পাওয়ার 55। কি করবা? সেম পাওয়ারকে 4 দিয়ে ভাগ, স্টেপ তো দুইটাই। তাহলে 55 তুমি নিলা, 4 দিয়ে ভাগ করলা। তাহলে 4 10 তো 40, 4 12 48, 3 3 ধরা যাবে। এটা আবার এমনি নর্মাল করি, এত বড় নাম তো আমার মনে থাকে না। তাহলে 4 1 4, যাও এখানে 1 5। হ্যাঁ, এবার মনে থাকবে। 3 4 12, 12 করলে 3 আসে, ভাগশেষ হচ্ছে 3। তাইলে 4 দ্বারা ভাগ করার পর এই অবস্থায় আসলো, ভাগশেষটা আই এর পাওয়ার। তাহলে ভাগশেষ হচ্ছে গিয়ে 3, এইটাকে বানাবো আমি আই এর পাওয়ার। এখন আমি আগাবো। আমি তো জানি অলরেডি যে আই কিউব মানে হচ্ছে মাইনাস আই। ওই যে নিচে দেখা যায় এখানে আই কিউব মানে হচ্ছে মাইনাস আই। তাহলে সুন্দর মতো এটা মাইনাস আই। কথা কি বুঝছো? কেমন গেলাম? তাহলে যে কোনো বড় পাওয়ারকে ছোট করে ফেলতে পারবা। এখন মনে করো বাই এনি চান্স তোমাকে এই পাওয়ারটা দিল, এই 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 পাওয়ারটা আই পাওয়ার 244 1139। এখন দেখো, এখন এইটাকে করে তোমরা আমাকে কমেন্টে অ্যানসার দাও যে এটার কি উত্তর তোমরা দিবা। এটা আই এর পাওয়ার যদি 244 1139 হয়ে যায়, তাইলে কি আসবে? তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও যে যদি আই এর পাওয়ার এইটা হয় তখন কি হবে উত্তর। ওকে, অর্থাৎ আই এর পাওয়ার যদি ছোট না দিয়ে অনেক বড় দিয়ে দেয় তাহলে কি করবা? জলদি কমেন্ট করতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, অবজেক্টিভের জন্য অনেক ইম্পর্টেন্ট। রিটেনে ওখানে আসবে এখান থেকে। ওকে, আচ্ছা আচ্ছা, এখন জাতি যেটা করবে এই নাম্বারটাকে ওই যে 2441139 যেটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করতে যাবে। পুরো 4 6 24, তারপর আবার বলবে হচ্ছে গিয়ে 4 10 40, মানে এমনি না অনেক অনেক বড় হবে, জিনিসটা অনেক বড় হতে থাকবে। একটা করে টেকনিক শেখাই, যখন দেখবো অনেক অনেক বড় বড় সংখ্যা, মানে বিরাট লম্বা লাইন, কাজ করবা কি শেষ দুইটা নিয়ে খেলবা। শেষ যে দুইটা ঘর আছে ওটা নিয়ে খেলবা। অর্থাৎ পুরো নাম্বারকে 4 দিয়ে ভাগ না করে তুমি যদি শেষ দুইটাকেও 4 দিয়ে ভাগ করো তাহলেও সেম উত্তরই আসবে। দ্যাট মিন্স তুমি যদি শেষ দুইটা মানে 39 ওকে যদি তুমি 4 দিয়ে ভাগ দিয়ে দাও সেম জিনিস পাচ্ছ। দ্যাট ইজ 4 10 40, এটা এক কম, তাহলে 4 9 36, এটা দিই। হ্যাঁ, 3 আসে, ভাগশেষ শেষ। তাহলে এই জায়গায় লিখবো আমি আই এর কিউব। দ্যাটস ইট, আর কিছু না। আই কিউব মানে মাইনাস আই, শেষ। এই তো আইডিয়া কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ক্লিয়ার সবাই সবগুলো? ফাইন। এখন মনে করো এইখানে তোমাকে এরকম ধরে করলো যে আই তো দিল,
বাট দিলে হচ্ছে কি নিচে, মানে মাইনাস করে পাওয়ার, মাইনাস মনে করো যে 49 দিল। এখন কি করবো যদি পাওয়ারটা মাইনাস করে দেয়? মাইনাস দিলে কি করবা? মাইনাস দিলে উপায় যেটা, সেটা হচ্ছে খুব সহজ উপায়। মাইনাস দিলে যেটা করতে হবে যে আগে পাওয়ার যেহেতু মাইনাস, তাহলে নিচে নামায় নিবা 1/i পাওয়ার 49। এবার নিচে এই পাওয়ারটা ছোট করে শেষ করবা কাজ। মানে একটু দেখায় দেন ভাই, 49কে যদি আমি ভাগ দেই 4 একে 4, 4 দুগুণা 8, ভাগশেষ হচ্ছে 1 থাকে। তো নিচেই তুমি লিখবা 1/i পাওয়ার 1, বুঝছো? নিচেই শেষ করলাম এইটুকু। এখন কথা হচ্ছে আমরা তো জানি এইরকম উত্তর আপনার চলবে না। কেন? ওই যে বললাম নিচে আই থাকলে প্রবলেম। এখন একটু ফিল করে করে আসো জিনিসগুলা। অঙ্ক আসলে মুখস্থ করার জিনিস, এটা পুরোটা ফিলিংসের ব্যাপার, বুঝছো? যে কি করছি কেন করছি এটা শিখতে হবে। অঙ্ক তোমাকে সবাই করে দেবে, আসুন 1 2 নম্বর অঙ্কটা করি, করে ফেললাম, বুঝছো না সবাই? বাট তোমাকে আগে বুঝতে হবে যে কেন করছি। বই খাতা তো সব জায়গায় উত্তর তো লেখাই থাকে, বাট কেন করলা এটা তো বুঝতে হবে বাবা। কেন করলা এটা একটু দেখি। নিচে হচ্ছে আই, এইটা প্রবলেম। নিচে যদি আই থাকে সেটা হচ্ছে সমস্যা। নিচের আই সরাবো কেমনে? ওই যে আমরা টেকনিক শিখে আসছে, যদি আই কে সরাইতে হয় স্কোয়ার বানাইতে হবে, স্কোয়ার হয়ে গেলেই আই সরে যাবে। তো কথা হচ্ছে এই আই কে কি করলে স্কোয়ার হবে? অনুবন্ধী দিয়ে গুণ দিব? দরকার নাই বাবু। যেটা করবা তুমি যে সুন্দর মতো উপরে আর নিচে আই দিয়ে গুণ দাও। তাহলে যেটা হবে যে নিচে তোমার অলরেডি আই, উপরে আরেকটা আই, এই ফরম্যাটে আসবে। এখন তুমি চাইলে ইজিলি কাজ করতে পারো। কি করবো? উপরের আই এইখানে, আর আই স্কোয়ার মানে -1, এই তো দিলাম। তাহলে এই -1 আর আই মিলে আলটিমেটলি -i হয়ে গেল। ঠিক আছে, দেখো বুঝছো কিনা? এইটুকু বুঝা শেষ হয়ে গেল? আমাকে জানাও কাইন্ডলি। ক্লিয়ার? ওকে, এখন এগুলো তো আশা করি শেষ। আমরা সামনে আগে যাবো, আমরা চলে যাবো সামনে। এগুলো লেখা শেষ? টাইপ 2 লিখো, আই এর ধারার যোগফল। টাইপ 2, আই এর ধারার যোগফল। আই এর ধারার যোগফল। আই এর ধারার যোগফল। এই ক্ষেত্রে অলওয়েজ খেয়াল রাখতে হবে ধারা যেটা থাকবে, মানে আচ্ছা দেখাই দিই, মানটা বলে আপনি দেখাই দিই, তুমি আগে ওগুলো ম্যাথ করে করে শেষ করো। তুমি লিখিও না এখন কিছু, তুমি জাস্ট দেখো আমি কি করি। তোমাদের জীবন কেমন যাচ্ছে? পড়াশোনা কেমনে কি করো? হঠাৎ করে দেখে ভয় লাগে না যে আল্লাহ এত এত বই, এত এত পড়া, পরীক্ষা 2 দিন পরে শেষ করবো কেমনে? তোমার সাথে জুম সেশন করবো, দেখি আমি একটু সময় করে নিই, তোমার সাথে আমি জুম সেশন করবো। মনে করো বাই এনি চান্স তোমাকে বললো যে কোশ্চেন করলো যে আই যোগ আই স্কোয়ার আই কিউব আই পাওয়ার 4 ইকুয়াল টু কত? একটা কোশ্চেন দিল। ওকে, এখন কথা হচ্ছে উত্তর কত আসবে। একটু ভালো করে ক্লিয়ার হওয়া জিনিসটা। আমরা একটু দেখে আসলাম, সেটা হচ্ছে এরকম, আই পাওয়ার 1 মানে তো আই, আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে -i, আই পাওয়ার 4 মানে হচ্ছে গিয়ে শুধু 1, এবং এর পরের চারটাও সেম জিনিস রিপিট করে। একটুখানি খেয়াল যদি করো সেটা দেখবা যে এই যে চারটা ভ্যালু, এদেরকে যদি আমি যোগ করি অ্যান্সার যেটা আসবে আই মাইনাস আই কাটা হয় 1 -1, এরাও কাটা হয়, যোগফলটা আসবে 0। তাইলে পরপর দেওয়া চারটা ভ্যালু যোগ করলে অ্যান্সার 0 আসে, পরপর নেওয়া চারটা ভ্যালু যোগ করলে অ্যান্সার 0 আসে। এখন এইটা শুধুমাত্র যে এই চারটার জন্য তাই না, যে কোনো পরপর চারটা সিরিয়ালের পাওয়ারওয়ালা আই যোগ করলে যোগফল 0 আসবে। স্টার্ট দিয়ে আগে লিখো এই কথাটা, পরপর চারটা সিরিয়াল পাওয়ারে থাকা আই
যোগ করলে যোগফল 0 আসবে। এটা ফার্স্ট অফ অল লিখো। তার মানে কি যে কোনো চারটা আই যদি পরপর থাকে এদেরকে দেখো এখানে পাওয়ারটা দেখবো 1 2 3 4 মানে সিরিয়াল পাওয়ারে আছে চারটা, তাহলে এই চারটার যোগফল কত আসবে? 0 আসবে। এটা হচ্ছে এটার মানে। মনে করো যদি এমন হয় যে কোয়েশ্চেন করলাম আমি আই স্কোয়ার আই কিউব আই 4 আই 5, ওকে, যোগফল কত আসবে দেখবো। আই দেওয়া আছে, পাওয়ারগুলো দেখবো 2 3 4 5 এবং সিরিয়াল আছে চারটা, যোগফলটা আসবে 0 এরকম। মনে করো যদি এখন এরকম দেয় যে 5 তো দিল, আরো দিল আই 6 আই 7, এইবার বলো কত আসবে? এখন তো বিপদে পড়ে গেলাম, এখন তো খুবই বিপদ। কিন্তু আমি এটুকু জানি যে আচ্ছা এই চারটার ভ্যালু 0, বাকি এই চারটার যোগফল হবে উত্তর। একটু তো বুঝছো? একটু লেখা বাদ দাও বাবু, লেখা বাদ দাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, যে কি করছি, যে চারটা পরপর যাচ্ছে 0, বাকি দুটোর যোগফলটা আসবে অ্যান্সার। এখন বাবা একটু শুনো, যে যেটা করবা তুমি প্রথম ব্যাপার, যখন নাকি তুমি দেখবা 4-এর সিরিয়ালের পরেও আরো কিছু বাকি আছে, এম না কাবা কিভাবে, তোমার তো চারটা সিরিয়াল মিলাইতে হবে না। তো আই পাওয়ার 6 আই পাওয়ার 7 থেকে আই এর মান নির্ণয় করা টাফ, ওই যে স্কোয়ার কিউব অমুক তমুক ঝামেলা আছে। আমরা যেটা করবো ছোটগুলো থেকে নির্ণয় করা স্টার্ট করবো। দ্যাট ইজ শেষ থেকে দেখো চারটা মিলাও, 7 6 5 4, চারটা মিলাই দাও, তাহলে এইটুকুর অ্যান্সারটা কত আসবে? 0। বাকি এলো কয়টা? এই দুইটা, এই দুটার উত্তর কত আসবে? আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে কত? -i, এটাই উত্তর, শেষ। তাহলে বুঝছো? আর বাকিটুকু মনে করো যোগ 0, এই তাহলে -1 -i, এই তো উত্তর। এটা কি বুঝছো? তাহলে পাওয়ার দিলে কেমনে করবো, যদি বেশি দেয় তাহলে এমনি করা যাবে। ধরো ধরে নাও তোমাকে দিল এইভাবে জিনিসটা যে আই পাওয়ার 2 আই পাওয়ার 3 আই পাওয়ার 4 আই পাওয়ার 5 আই পাওয়ার 512, বা একটা আই দিয়ে স্টার্ট করে যাও তোমার সহজের জন্য। যাও এবার আই পাওয়ার 512, এখন উত্তর কত আসবে? তোমরা আগে কিছুক্ষণ বুদ্ধি করো, জলদি, সময় নষ্ট করো না, বুদ্ধি করতে গিয়ে আবার সময় নষ্ট করা যাবে না, ওকে? তোরা কেউ বাবু না, তোরা হচ্ছে সব বুড়া বুড়া বাবু, তোমরা সবাই আসলে বুড়া না, ওকে যাক হোয়াট এভার। যেটা বলছিলাম এই ম্যাথের দিকে মন দাও। আরে তোমরা সবাই আমার ছোট ভাই, আরো আরো ছোট, সব ছোট ভাই ছোট আপু। আচ্ছা এখন কি শেষ? আচ্ছা স্কুল কলেজ বন্ধ করে দেওয়া তাহলে। আর বাবা দেখো করোনা বাড়লে কি একটা অবস্থা হয়ে যায় দেশের, তোমরা এগুলোর জন্য আনন্দ করো তাহলে হবে? তোমাদের এইসব জীবন এগুলা আসলে ছোট মানুষদেরকে ছোট বললে আবার অনেকে রাগ করে, মানে এটা ছোটদেরই বৈশিষ্ট্য। আমাকে যদি কেউ বলে যে আপনি তো অনেক জোয়ান, আপনি তো অনেক ছোট, আমার কিন্তু ভালোই লাগবে, ইয়েস জোয়ান হয়ে গেছি। কিন্তু আগে যখন মানে আগে একটা বয়স ছিল যখন নাকি কেউ যদি ছোট বলতে যেতে যেতাম, আমি বড় হয়েছি তো বড়। আচ্ছা এখন দেখি তো, কথা হচ্ছে যে এই ম্যাথটার মধ্যে কি করব আমি। আমি যেটা জানি যে পরপর চারটা সিরিয়াল বলা পাওয়ার যদি থাকে ওদের যোগফল 0। তো এখানে দেখলাম যে চারটা করে করে যাওয়ার পরে দুইটা আরো এক্সট্রা থাকে, তা আমি গুনে গুনে দেখবো যে চারটা করে করে যাবো কয়টা এক্সট্রা থাকে। এখন মনে করো গুনে কেমনে, যেটা হইলো এক দিয়ে স্টার্ট হইলো, শেষ হইলো কই যে 512-তে, 1 দিয়ে স্টার্ট হইলো, শেষ কই হইলো যে 512-তে। তাহলে ইন টোটাল কয়টা আই আছে এখানে বড় দেখি, কয়টা আই? 512টা আই। যেটা করবা তুমি এই যে মোট পদ সংখ্যা কত এই অঙ্কটার জন্য, দেখো এই অঙ্কটার জন্য মোট পদ সংখ্যা কত, এই অঙ্কটার জন্য পদ সংখ্যা হচ্ছে কি 512। এইবার খেয়াল করো, তুমি হিসাব করবা যে চারটা 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 করে করে যাওয়ার পরে মনে করো চারটা হওয়ার পরে দেখলাম 1 2 3, তিনটা এক্সট্রা রেগুলার, এটা চারটা হয় নাই, তখন এই যে 1 2 3 যেগুলো আই পাওয়ার থাকবে ওদের যোগফলটা আমি বের করব, কথা বুঝছো? এখন এইটা আমার টার্গেট। তাহলে সবার আগে আমি এটা এখন বুঝবো কেমন, আমি কি 5-6 গুনতে থাকবো 1 2 3 4 5 6 7 8 এভাবে গুনবো? নো, দেখো 4 4 করে তো আগাবে, তার মানে কি 4-এর নাম তার উত্তর আসবে, 4 করে করে আগে, যেমন 4 1 4 4 2 8 4
মানে 4-এর নামতার উত্তরও 4 করে করে আগায়। তা আমি যেটা করবো 4-এর নামতার উত্তর বের করার ট্রাই করবো। 4-এর নামতার উত্তর বের করার সুন্দর উপায় হচ্ছে কি ওই যে 4-এর গুণিতক হিসাব করা। এখন দেখবো এই যে পদ সংখ্যা এটাকে 4 দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ আসে, মানে হচ্ছে কি 4 করে করে যাওয়ার পরে এতটুকু এক্সট্রা থাকবে। যেমন 512 কে 4 দিয়ে ভাগ করতে গিয়ে দেখলাম যে 4 একে 4, 1 1 2, 4 2 গুণ 8, হ্যাঁ, তারপরে এটা কত থাকে এখানে 3 আবার 2, 4 9 36 আর হচ্ছে কি 4 8 32 ইকুয়াল টু 0। তার মানে খেয়াল করে দেখলাম 512 কে আমি যদি 4 4 4 4 করে নিই এরকম 128টা পাওয়া যাবে, যে 4 এই একটা 4 আর 4টা গেল এই একটা, এরকম করে 128 বার 4 4 4 করে করে যাবে এবং লাস্টে একদম থেমে যাবে, কোনো সংখ্যা এক্সট্রা থাকবে না। তার মানে কি এইটা 128 বার 4টা 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 করে আগে যাচ্ছে, তাইলে এইটা টোটাল যোগফল যেহেতু 4টা করে গেলে অ্যানসারটা 0 আসবে, 128 বার 0 আসবে এবং উত্তরটা ডাইরেক্টলি 0 চলে আসবে। এখন ভাই এটা তো আপনি মুখে মুখে বললেন, কিন্তু কি যে করলেন একটু খাতায় লিখে দিলে ভালো হয়। লিখো এখানে স্টেপ 1 লিখবা, স্টেপ 1 লিখো, একটু উপরে লিখি, লিখো স্টেপ 1। পদ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে, পদ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে যেটা করব 4 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করব। স্টেপ 2 হচ্ছে যে ভাগশেষ সংখ্যক পদ শুরু থেকে আলাদা করব। শুরু থেকে সংখ্যক পদ আলাদা করে যোগ করব, শেষ, এটাই আমার কাজ। ভাই এটা তো বুঝলাম, একটু এইরকম যে একটা একটু ভালো করে বুঝান না, আসুন দেখি কি করতে হবে। মনে করো তোমাকে দিল, ফিল করিও এগুলো অঙ্ক কিন্তু কঠিন আছে, পরে এটা লাগবে। এই যে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা একটা কঠিন অঙ্ক নিয়ে ব্যস্ত হয়ে গেছিল, এটা হচ্ছে এরকম যে এর যদি i 0 0 মাত্র করাইলাম যে ফ্রি ক্লাসটাতে 0 0 i হয়, তাহলে সামেশন অফ k ইকুয়াল টু 1 থেকে 1996 এ এটার মান কত আসবে। এই অঙ্কটা ছিল ইঞ্জিনিয়ারিং এ উদ্ভাসক পরীক্ষায় দিয়েছিল এবং ওরা আমাকে বারবার প্রবলেম সলভিং এ দেখাচ্ছিল, এটা মাত্র ইউটিউবে করে দিলাম মাহিরাসের চ্যানেলে। যেটা হইলো এখানে যে সেম এই সিরিজের অঙ্কটা দিয়েছিল এখানে বারবার করে, বুঝিও ওদের কিন্তু শর্ট সিলেবাস জনসংখ্যা নাই, বাট এই অঙ্কটা ওদের জন্য ইম্পর্টেন্ট। কেন টিচাররা ইনডিরেক্টলি বলতে পারে দেখো ভাই তোমাকে তো ম্যাট্রিক্সের অঙ্ক আমি দিলাম, তুমি এখন না পড়ার তো কারণ নাই, মানে ম্যাট্রিক্সের মধ্যে ইনডিরেক্ট জটিল সংখ্যা নিয়ে আসছে, বুঝছো, হইতেই পারে। তারা বলো দেখো জটিল সংখ্যা থেকে তো আমি ডিরেক্টলি দিই নাই, ম্যাট্রিক্স থেকে দিলাম, ম্যাট্রিক্সের সিলেবাসে ছিল ম্যান, তো ওইটা হইতেই পারে, মানে তাদের তো যা ইচ্ছা তোমাকে করতে দিতে পারে, তাদের রাইট আছে। আচ্ছা, তো এই টাইপের ম্যাথগুলোর জন্য এই যে এই টাইপের দেখো শর্ট সিলেবাসের বাইরে ছিল, তারপরেও কিন্তু আসে ওদের জন্য, তো এই সব ধারাগুলো জানা ইম্পর্টেন্ট। ওকে, কেন এটার সাথে মিল চ্যানেলে দেখে নিও। এখন দেখো কথা হচ্ছে, মনে করো যে i পাওয়ার 1, i পাওয়ার 2, i পাওয়ার 3 করে 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 আসলো হচ্ছে i পাওয়ার 512 না দিয়ে দিই আমি 514। এখন যোগফল কত আসবে এটা হচ্ছে জিজ্ঞাসা। তো ফার্স্ট অফ অল আমি কি দেখবো, আগে দেখবো হচ্ছে পদ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পদ সংখ্যা আগে নির্ণয় করি। পদ সংখ্যা কত, 1 থেকে 514 মানে 514টা, 4 দিয়ে ভাগ করলে কত আসবে, 514 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 4 একে 4 আসবে, এখানে হচ্ছে 1 1, তাহলে 4 2 গুণ 8, এখানে 3 4 4 9 36, তাহলে 4 8 32, অর্থাৎ এখানে থাকবে 2, তাইলে পদ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ বের হলো আমার 2। আচ্ছা, এখন শুরু থেকে মানে এই যে ধারা শুরু থেকে ভাগশেষ সংখ্যক পদ, শুরু ভাগশেষ কত 2, শুরু থেকে ভাগশেষ সংখ্যক পদকে আমি আলাদা করে যোগ করব, মানে এই দুটাকে কয়টা আছে, একটা i একটা i স্কয়ার, এই দুটোকে আমি যোগ করে রাখলাম এবং এই যোগফলটাই হবে আসল উত্তর, দ্যাট ইজ i বিয়োগ 1, এটাই উত্তর। উত্তর কত দিলে i বিয়োগ 1। কেমনে কি করলাম, ফার্স্ট অফ অল পদ সংখ্যা বের করলাম, 4 দিয়ে ভাগ করে দেখলাম ভাগশেষ কত, শুরু থেকে ভাগশেষ যত আসবে 2, ওই দুইটা পদ নিয়ে মেইন যোগ করে দিলাম, অ্যানসার যা আসছে ওটাই উত্তর, মেইন উত্তর। দেখো আইডিয়াটা ক্লিয়ার কিনা, আমি এখান থেকে আরো ডিপ অঙ্কে যাব, ওকে আরো ডিপ অঙ্কে যাব, আমি এইটা ক্লিয়ার হয়ে গেলে আমি আরো ডিপ অঙ্কে যাব।
আরো ডিটেলে যাব। শুনো, তোমার কাছে একটু কষ্ট হবে, ম্যাথ অনেক সহজ জিনিস না, যতটা সহজ করা যায় আমি তোমার জন্য করে দিচ্ছি। কষ্ট হবে, চিন্তা হবে, ক্লান্তি লাগবে, বাট এই ক্লান্তিটা যারা জয় করতে পারে ওদের জন্যই তো, মানে ওদেরকে তো সবাই বলে ব্রিলিয়ান্ট, ওদেরকে সবাই গুরুত্ব দেয়। খুব বেশি কিছু না, জাস্ট একটু পড়াশোনা করলে সবাই অনেক দাম দেয়, বুঝছো? একটু করে ফেলো, একটু পড়াশোনা করে ফেলো, তো অনেক দাম পাবো, অনেক ভালো হবে। ওকে, মজা পাবো। মানে তুমি হঠাৎ করে বুঝবা না যে কেন সবাই এত গুরুত্ব দিচ্ছে, মানে আমি তো একটা অঙ্কই করেছি বাট আমরা গুরুত্ব দেয় কেন এটা বুঝবা না, বাট মানে এটা মজা আছে, পরে বুঝতে পারবা, একবার করে দেখো। আচ্ছা, এখন মনে করো বাই এনি চান্স তোমাকে এমন একটা ম্যাথ দিল যেটা হচ্ছে যে আমি তোমাকে একটা বানায় দিই, ধরো এরকম করে দিল i পাওয়ার 9, i পাওয়ার 10, i পাওয়ার 11, ডট i পাওয়ার 222, i পাওয়ার 222। এখন উত্তর কত আসবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। কি করতে হবে, সবার আগে কাছে পদ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা, তাহলে পদ সংখ্যা লাগবে। পদ সংখ্যা তুমি আমাকে বলো এখানে টোটাল কয়টা পদ থাকবে? 1 দিয়ে কিন্তু স্টার্ট হয়নি আগের মতো, 9 দিয়ে স্টার্ট হইলো। তাহলে কেমনে কি করতে হবে, শেষ বিয়োগ শুরু যোগ 1। ভাই একটু ফিল করলাম, 514 বিয়োগ 1 যোগ 1 করলেই কিন্তু 514 আসতো। 512 বিয়োগ 1 যোগ 1 করলে আবার 512 ব্যাক করতে, সেম হিসাবে যোগ 1 দিবা কি দিবা না ওটা বুঝাইলাম আর কি, যোগ 1 কেন দিব। 514 বিয়োগ 1 যোগ 1 করলে আবার 514 ব্যাক করে, 512 বিয়োগ 1 যোগ 1 করলে 512 ব্যাক করবে। সেম কারণে 222 বিয়োগ 9 যোগ 1, তাহলে শেষ পদ বিয়োগ প্রথম পদ যোগ 1, স্কুলে থাকতে পড়েছিল পরিসর। তাহলে 222 যোগ 1 মানে, আচ্ছা 222 বিয়োগ 9 কত আসবে? 222 বিয়োগ 9, 219 বিয়োগ 9 করলে কত আসতো? এমনি চিন্তা করে ক্যালকুলেটর নেই, এত টেনশন কে করে। বা 222 বিয়োগ 9 যোগ 1 কত আসে? 214 আসে। ওকে, ভালো কথা। এখন তোমাকে যদি বলা হয় যে এইবার করেন, কি করব? 4 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত আসবে? 4 5 20, 1 4, 4 3 4 12 2। এটা হচ্ছে আমার ভাগশেষ। কি করতে হবে? ভাগশেষ বের করলাম শুরু থেকে, মানে যে এখান থেকে ভাগশেষ সংখ্যক পদ আলাদা করব। ভাগশেষ কয়টা? 2টা। এই 2টা পদ আমি আলাদা করব, আলাদা করে এটাকে যোগ দিয়ে দেব। তাহলে এইটার উত্তরটা কত আসবে? ভাগশেষ সংখ্যক পদ মানে i পাওয়ার 9 যোগ i পাওয়ার 10। ঠিক আছে, যেটা আসবে ওটাই উত্তর, শেষ, আর কিছু নাই। i পাওয়ার 9 মানে কি? i পাওয়ার 9 মানে হচ্ছে i স্কয়ার কতগুলো থাকবে, এরপর আবার একটা এক্সট্রা i, এমনি লেখা যায়। i স্কয়ার থাকবে হচ্ছে 4টা, তারপরে একটা এক্সট্রা i। i পাওয়ার 10 মানে i স্কয়ার থাকবে হচ্ছে গিয়ে 5টা, শেষ। তাহলে আলটিমেটলি কেমনে সহজ করা যায়? এইটা -1 পাওয়ার 4 ইনটু i যোগ -1 পাওয়ার 5, যেটা হইলো এটা কত আসে? প্লাস i, এটা -1, দ্যাটস ইট, আর তো কিছু নাই এখানে। দেখো এগুলো ফিল করতে পারলা কিনা, এই টপিক শেষ এখানে। ওকে, পুরো কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ফুল কি বুঝে যাও? ফুল ক্লিয়ার হলো? গেল। এখন চাইলে আমি এরপরে আগাবো, এরপরে ধারার যোগফল গেল, আমরা মডুলাস পর্যন্ত বের করবো। মডুলাস আর্গুমেন্ট দিয়ে চলে যাবো, নতুন টপিক দাও। আই এর পাওয়ার শেষ হয়ে গেল, আই এর পাওয়ার নিয়ে এগুলোই খেলাধুলা। মডুলাস আর্গুমেন্ট আমরা এখানেও ফিলিং থেকে আসবো, ডিপ ফিল ছাড়া মাহির পড়াবে না, ফিল করতে হবে তোমাকে। ওকে, আর এগুলো তুমি এগুলো ম্যাথ আসলে অনেক সহজ জিনিস, বুঝছো? বললো ভাই একটু আগে মাত্র বললো ম্যাথ নাকি কঠিন, আমি বলে সোজা। আসলে হচ্ছে কি, না বুঝে করতে গেলে ম্যাথ কেমন হবে মুখস্থ করা। আর তুমি যখন একটা জিনিস ফিল করবা, কনসেপ্ট ফিল করা মানে হচ্ছে এরকম যে একটা ম্যাথমেটিশিয়ান যখন নাকি এই জিনিসটা বানাইলো, কোন চিন্তার থেকে বানাইলো, কোন আঙ্গিকে চিন্তাটা করলো। যেমন হঠাৎ করে জটিল সংখ্যাকে জটিল কেন বলে, এটাও তো প্রশ্ন, যে জটিল সংখ্যা কেন, আর্গানটা আমি বানাবো কেন? কথা হচ্ছে কি, সংখ্যা রেখায় কুলাপ ছিল না, আর একটা দরকার ছিল এবং দুইটাকে কম্বিনেশন করা দরকার ছিল, ওই জন্য আর্গান ডায়াগ্রাম আসছে। ওগুলোর ফিলিংটা না জানা না তোমার কাছে ম্যাথ করে মনে হবে যে কি জানি অঙ্ক করি খালি 2 আর 4 যোগ দিয়ে 6 হয়, মানে এরকম মনে হবে। এগুলো যোগ দিয়ে, এগুলো অঙ্ক না, এগুলো অঙ্ক নেই যেগুলো করছে, এগুলো কোনো অঙ্ক না। অঙ্ক তো ওইটা যে কেন আর্গান ডায়াগ্রাম হইলো, কেন এটা জটিল সংখ্যা হইলো, কেন, মানে এইগুলো অঙ্ক। তোমাকে এখন শেখাবো মডুলাস কি জিনিস, এইটা আগে বুঝতে হবে, তাহলে তুমি তো পরের অঙ্কগুলো করতে পারবা। আসুন দেখি মডুলাস কি। টপিকের নাম দাও মডুলাস ও আর্গুমেন্ট।
জলদি টপিকের নাম দাও মডুলাস ও আর্গুমেন্ট। আগে মডুলাস ফিল করবো আমরা। মডুলাস ও আর্গুমেন্ট। আগে মডুলাসের ফিলিংস লিখো, লিখো মডুলাস মানে হচ্ছে, মডুলাস মানে হচ্ছে জিরো হতে দূরত্ব, জিরো হতে দূরত্ব। ভাই প্রমাণ দাও, ঠিক ছিল না ওই যে প্রমাণ দাও, প্রমাণ কই। এখন দেখো প্রমাণটা কি, যে মানে জিরো হতে দূরত্ব মানেটা কি, খুব ভালো করে ফিল করা ব্যাপারটা। যে মনে করো তোমাকে যদি বলা হয় এরকম, ধরো তোমাকে বলা হইল, একটু মুছে নেই, ফিল করে করে না গেলে না, মানে তোমার জীবনে শান্তি করতে হবে, ফিল করতে হবে, অনেক অনেক ফিল করতে হবে। আসুন দেখি একটু ফিল করি। মডুলাস, তুমি ছোটবেলায় প্রশ্ন যে -4 এর মডুলাস, তোমরা মডুলাস পড়ে তুমি কি জানো ভাই? মডুলাস দিলে মাইনাসটা সরাই দিতে হয়, যদি এখন প্লাস মডুলাস দেয় প্লাস দিলে ওটাও প্লাস থাকবে, এটুকুই জানো। বাট আসলে এই ভিতরের ফিলিংগুলো কেউ বলেই না। মডুলাস মানে হচ্ছে জিরো থেকে দূরত্ব, কেমনে আসুন দেখি। ধরে নাও একটা সংখ্যা রেখা, একটা 0, একটা 1, একটা 2, একটা 3, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, আর একটু বামে নেই, সব তোমার একটু ইচ্ছা হচ্ছে আর কি, এই নিলাম বামে -3, এগুলো নিলাম। হ্যাঁ, এখন তুমি মনে করে বললা যে স্যার একটু বলেন তো দেখি, যে -4 যোগ করেছিলাম ওইটা মানে কেমনে 0 থেকে 0 থেকে দূরত্ব হলো, একটু বলেন আমাকে। তো এই জায়গাটা আমরা যেটা আসবো, যে -4, একটু খেয়াল করে দেখো, -4 তুমি কত বলো, -4 এর অ্যান্সারটা কত বলো? তুমি বলো হচ্ছে -4 হলে তো স্যার এটা 4 হবে, তোমার কথা স্যার 4 দেন, আচ্ছা দিলাম। এখন যেটা ওখানে আসলো যে -4 4 বলতে কি বোঝাচ্ছে? -4 এর মডুলাস 4, এটার মানে হচ্ছে গিয়ে 0 থেকে -4 এর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে 4, এবং যেহেতু দূরত্ব কখনো নেগেটিভ হয় না, ওই জন্য 4টা ধনাত্মক। তো এই কারণে মডুলাসের পরে সবসময় প্লাস আসে, কারণ মডুলাস বোঝায় দূরত্ব, দূরত্ব ক্যান নেভার বি নেগেটিভ, ডিস্টেন্স ক্যান নেভার বি নেগেটিভ। তো যেহেতু দূরত্ব নেগেটিভ হতে পারবে না, সেই জন্য মডুলাসের মান আজীবন 4 আসে। কেউ কি কখনো স্কুলের টিচার, স্কুলে যখন পড়েছিলাম মডুলাস, জিজ্ঞেস করেছিলাম যে মডুলাস দিলে কেন প্লাসই হইতে হবে, এটাকে জিজ্ঞেস করেছিলাম? মডুলাসটার মানে হচ্ছে দূরত্ব, তো দূরত্ব কেমনে মাইনাস হয়, বুঝছো? থিমটা ক্লিয়ার হইলো যে দূরত্ব তো মাইনাস হওয়া পসিবল না, তো ওই জন্য মডুলাস দেওয়ার পরে আমরা 4 দিই, কারণ এটা হচ্ছে 0 থেকে দূরত্ব বুঝাবে। তোমাকে যদি আমি কখনো বলি যে আচ্ছা +3 এর মডুলাস, তুমি বলতে পারো যে সিমিলার কোয়েশ্চেন, যে -4 এর মডুলাস যেহেতু চিহ্ন চেঞ্জ করছে, +3 এরটা কেন আমার এটা আসে না, এইটা হয় না কেন, জাস্ট পজিটিভ কেন আসছে? কারণ মডুলাস মানে 0 থেকে দূরত্ব, 0 থেকে +3 এর দূরত্ব কতটুকু আসবে? 1, 2, 3, এবং দূরত্ব যেহেতু, তাইলে এইটা কারেক্ট, এইটা রং। -3 তো দূরত্ব হইতে পারে না, +3 দূরত্ব হবে। তো এই জন্য এই সমস্ত কারণে তোমার হচ্ছে কি মডুলাস প্লাস বানায় দিচ্ছে, কারণ মডুলাস মানেই হচ্ছে দূরত্ব কত। ওকে, এটা গেল 0 দূরত্ব, বুঝছো জিনিসটা? ফিল করলো? ওকে, আচ্ছা গেলাম। এখন 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 আমরা যেখানে যাব সেইটা হচ্ছে গিয়ে তোমার ম্যাথ করব। ম্যাথ বলতে কিরকম ম্যাথ? আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে তোমার, আমরা তো এখন ধরো এইখানে যে মডুলাসগুলো পড়ছিলাম, এই যে মডুলাসগুলো, এটা কোন রেখার থেকে পড়ছিলাম? বাস্তব সংখ্যার রেখা, মানে সংখ্যা রেখা, এটা তো বাস্তব সংখ্যার জন্য। বাট আমরা কি করছি? জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যার যে মডুলাস, মডুলাস মানে তো 0 থেকে দূরত্ব, তো সংখ্যা তো আর চেঞ্জ হবে না। তো জটিল সংখ্যার জন্য কি সংখ্যা রেখা ইউজ করা যাবে? ন, কি করতে হবে? আর্গান ডায়াগ্রাম। ওই জন্যই তো বললাম, আসো দেখি আর্গান ডায়াগ্রাম দেখে আসি। এগুলো ফিল করা, বুঝছো? এগুলো অঙ্ক না, মানে ইন্টারমিডিয়েটের ম্যাথ আসলে অনেক মজা, বুঝছো? তুমি পুরোটা ফিল করতে পারো না, দেখবা যে অঙ্ক তুমি বানাইতে পারো। দেখো, মনে করো একটা জটিল সংখ্যার আর্গান ডায়াগ্রাম হচ্ছে এটা, এটা হচ্ছে গিয়ে রিয়েল এক্সিস। রিয়েল এক্সিস মানে সব বাস্তব সংখ্যার দিক দিয়ে থাকবে, এক্সিস মানে আপ, এটা ইমাজিনারি এক্সিস। আচ্ছা লিখো আর কি এত। আচ্ছা, এখন ওই যে আমাদের একটা সংখ্যা ছিল, যে আমাদের তো একটা সিগনেচার সংখ্যা, কি সংখ্যা? z = 2 + 3i। ওকে, ওই সংখ্যাটা নিয়ে আমরা খেলাধুলা করবো। কিরকম? এইদিকে 2, রিয়েল বরাবর 2, ইমাজিনারি বরাবর 3, 2, 3, এইটা কত? z = 2 + 3i সংখ্যাটা। কথা হচ্ছে এইটার মডুলাস আমার লাগবে, বুঝছো? তো z এর মডুলাস আমার লাগবে। হ্যাঁ, এটা মনে করো কোয়েশ্চেন। তাহলে একটুখানি ফিল করে ফেলো যে যদি তোমার কোয়েশ্চেন করে find out we have a complex number, that is z = 2 + 3i,
ফাইন্ড আউট দ্য মডুলাস ফর দিস নাম্বার, এটা তোমাকে জিজ্ঞাসা করলো। এখন এটার মানে হচ্ছে যে শূন্য থেকে এটা দূরত্ব কতটুকু। তুমি বলো ভাই শূন্য তো এটা দূরত্ব তাহলে এইটুকু হবে। এখন যদি আমি বলি যে এই নাম্বারগুলো ইউজ করে ডিস্টেন্স বের করে দাও, তুমি তো কার্টেসীয় স্থানাঙ্ক ইউজ করতে পারবা। শিখেছিলে না তুমি কেমনে করতে জানি, যে এই বরাবর একটা লম্ব টানবো, যেহেতু এইদিকে 2 এইদিকে 3, তার মানে বলা যাবে, তার মানে ইজিলি বলে ফেলা যাবে এই মানটুকু হচ্ছে 2, এই মানটুকু হচ্ছে চলে আসবে 3, ইজিলি বলে ফেলা যাবে। এখন যেটা ঘটবে, একটা সমকোণী ত্রিভুজের ভূমি 3, ভূমি 2, লম্ব 3, তাহলে অতিভুজ কত আসবে? অতিভুজ কত আসবে জলদি বলে ফেলো। অতিভুজ কত আসবে? এটা এটা এর স্কয়ার যোগ রুট, তার মানে বলে ফেলা যায় এটার মডুলাস হচ্ছে গিয়ে 2 আর 3, 2 3 স্কয়ার করে করে পিথাগোরাস বাবুরে পিথাগোরাস আর কিছু না বাবা। তাহলে 2 3 স্কয়ার করে কত আসবে? 4 আর 9, তোমার √13 শেষ। উত্তর কত? √13। কেন মডুলাসের মান √13? ফিল করা শেষ, ক্লিয়ার, টোটালটা ক্লিয়ার। তোমাকে যদি মনে করো এখন বলে কেউ যে আচ্ছা ভাই সব এখানে তোমাকে বললো যে z = 3 - 4i, এখন বলেন z এর মডুলাস কত? তোমার কি অত কষ্ট করে ওগুলো করার দরকার আছে? ছবি টবি এঁকে তুমি তো ফিলিং থেকে আসতে পারো। দেখেন ভাই এইটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার লম্ব, তাহলে z এর মডুলাস হচ্ছে ওই যে অতিভুজের মানটা আর কি। তাহলে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার এর রুট 3 আর 4 যেটা পিথাগোরাস নাম্বার, যার এক্সট্রা নাম্বারটা হচ্ছে আসবে 5। শেষ, উত্তর সিম্পল। ক্লিয়ার? আইডিয়া কি ক্লিয়ার? দেখো এই যে লাইন যেগুলো বললাম, এখানে কোনো সমস্যা আছে কিনা কারো, বা যে কোনো ব্যাপারে আমাকে জিজ্ঞেস বলতে পারো, যে কোনো ব্যাপারে। ওকে, ঠিক আছে। আচ্ছা কি রে, আমি এরকম তাকাই আছি কেন? আটকে গেল কিনা নাকি? ঠিক আছে মনে হয়। আচ্ছা, তো আমি এরপরে চলে আসি। এরপরে আমরা যে জায়গাটা দেখবো, যে জিনিসটা দেখবো, সেটা হচ্ছে এরকম যে মডুলাস তো আমরা বুঝলাম কেমনে আনতে হয় মডুলাসগুলো। এখন এই সেম জিনিসটাকে না তোমাকে ধরো যদি এটা বলে কোশ্চেন, ধরো এটাই দাও, একটু খেয়াল রাখবা এই জায়গাটা। এমনি দিতে পারেন পরীক্ষায়, জেড বার দিয়েছে কিন্তু জেডের উপরে একটা দাগ, মডুলাস = কত। অর্থাৎ তোমাকে একটা সংখ্যা দিয়ে অনুবন্ধীর মডুলাস বের করতে বলবে, তখন অবশ্যই অনুবন্ধীর আগে একটু দেখায় নেবা যে দেখেন ভাই জেড বার মানে হচ্ছে আই এর চিহ্নটা চেঞ্জ করতে হবে, এবং ওখান থেকে আমি মডুলাসটা নিয়ে আসবো 3 স্কয়ার 4 স্কয়ার এর রুট, দ্যাট ইজ 5। আইডিয়া আশা করি ক্লিয়ার গেল, ফুল বুঝেছো। এইবার যদি তোমাকে বলা হয় যে সিমিলার ওয়েতে তোমাকে যদি বলা হয় এরকম যে we have another complex number that is -2 plus -2i plus 1, এমন দাগ দিল, বললো এটার মান কত। শুনো, কখনো যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভাই -3 এর মডুলাস কত, তুমি তো বলবো ডিরেক্টলি 3। তো ওই স্টাইলে একটা সংখ্যার দুই দিকে মডুলাস দিয়ে দিয়েছে, এরকম সুন্দর করে দেয় আর কি, আর ধরে নাই, ডিরেক্ট বলে দিল যে এটার মডুলাস কত। কি বলবা? ওই যে সেম জিনিস, তুমি দেখবা i এর সহগ কত, -2 স্কয়ার করবা, i ছাড়া কি আছে 1 স্কয়ার করবা, রুট দিবা, শেষ। তাহলে 4 আর 1 √5, শেষ। এটা এটুকুই, এবং এখানে কোনো ইউনিট লিখতে হবে না, যদিও দূরত্ব, কোনো ইউনিট লিখতে হবে না। ফুল ক্লিয়ার নাকি জানো? আমাকে যা যা শিখাইলাম লিখে ফেলো, খাতায় লিখে ফেলো। এখন আমাকে এটা বলো, এটার উত্তর কত আসবে তাহলে? কোশ্চেনটা হচ্ছে এরকম যে -5i এর মডুলাস। যদি অঙ্ক করতে কষ্ট হয় ফিলিং থেকে বলো, ফিলিং মানে ছবি ইউজ করে, নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে। এগুলো কোনো অঙ্ক মুখস্থ করতে হবে না, বই খাতায় যা ইচ্ছে লেখা থাকুক। বাঙালি বইগুলো খুবই করে লেখা, অতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করে লেখা না, খালি টিচার ফ্রেন্ডলি করে লেখা। মানে যে খুব ভালো করে জানে সে এই বাংলাদেশে বইগুলো পড়তে পারবে, এরকম করে লেখা। অনেস্টলি স্পিকিং এটা আমি এই প্রবলেমটা ফেস করেছি, কারণ এখন আমি জিনিসগুলো বুঝি। ছোটবেলায় তো আমি আর বুঝতাম না, স্কুল যখন পাস করে চলে আসলাম কলেজে, তখন তো আমি বুঝতাম না, বই পড়তে অনেক কষ্ট হইতো। বাংলাদেশের অধিকাংশ বই এইভাবে লেখা, স্পেশালি ম্যাথ বইগুলা, যে অলরেডি ম্যাথগুলো খুব ভালো করে বুঝে সে এটা পারবে, ম্যাথগুলো পারবে। আর এই বইয়ের লেখাটা বুঝতে পারবে যে হচ্ছে এটা লিখেছে। আর যে বুঝে না সে এগুলো কি লিখেছে, এগুলো ব্যাপারটা এরকম। তো এই জন্য বাংলা কথা আমি বলে দিচ্ছি ক্লাসে তোমাদের ভাষায় আর কি, বইগুলো লেখা টিচারদের ভাষায়, এটা হচ্ছে সমস্যা মেন। এই যেগুলো তোমাকে বলছে এগুলো তোমার ভাষায়, ওটা তুমি ইনশাল্লাহ বুঝবা। তুমি যা ফিল করলা সেই অনুসারে বলো যে -5i এটার অ্যান্সারটা কত আসবে, জলদি আমাকে জানাই ফেলো।
এক্স্যাক্টলি, যে -5/, এর মডুলাস মানে হচ্ছে 0 থেকে দূরত্ব। তাহলে এইটা যদি এরকম হয় -5/, তো নিচে আসবে -5/, তাহলে এই ডিসটেন্সটা কত আসবে? শুধুমাত্র 5। উত্তর ডাইরেক্টলি 5 বলে দেওয়া যাবে, কোনো অঙ্ক টঙ্ক করা ছাড়াই। অবজেক্টিভ আসলে পারবে না। আর যদি রিটেনে আসে তাহলে কি দিবা, যে এখানে এমনি দিবা -5/, বা এমনি দাও, যেহেতু তোমার বাস্তব সংখ্যা নাই, তাহলে 0 বিয়োগ 5/, এর মডুলাস মানে 0 স্কয়ার আর -5 এর স্কয়ার এর রুট, তাহলে অনলি 5। এমনিও দিতে পারো যদি রিটেনে দিয়ে দেয়। আশা করি বুঝছো। আইডিয়া ক্লিয়ার? এখন আরেকটু ডিপার ফিলিং আমরা চলে যাব, আরো ডিপে চলে যাব। আচ্ছা, গেল তো ম্যাথ। ওকে, দিলাম মুছে। এখন ব্যাপার হচ্ছে এরকম, 2 লাইন ফাঁকা রাখো, এরপর নিচে লিখো, কোশ্চেন লিখো। 2 লাইন ফাঁকা রেখে নিচে কোশ্চেন লিখো। কোশ্চেনটা হচ্ছে এরকম, z-3 এর মডুলাস ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে কোশ্চেন। 2 লাইন ফাঁকা রাখো। তোমাকে কোনো কোনো সময় এই টাইপের মডুলাস না বলে দিয়ে, যেখানে তুমি সবকিছু পরিচিত, এগুলো না বলে দিয়ে z দিয়ে দিতে পারো। স্টার দিয়ে লিখো, মডুলাসের ভিতর z থাকলে তার জায়গায় x প্লাস iy লিখবো। কারণ z অলওয়েজ জটিল সংখ্যাকে বোঝাবে, সেই ক্ষেত্রে বাস্তব যোগ অবাস্তব x প্লাস iy লিখবো। এরপর তুমি খেলা খেলবা। কেমনে খেলা আসুন দেখি। z এর জায়গায় লিখবো x প্লাস iy, আর বাকিগুলো সেম, মানে -3 মডুলাস এরকম। এখন তুমি অঙ্ক করবা। অঙ্ক কেমনে করতে হয়? বাস্তব অংশ স্কয়ার, অবাস্তবের সহগটা স্কয়ার। বুঝিও, বাস্তব অংশ স্কয়ার, অবাস্তবের i এর যে সহগটা থাকবে ওটার স্কয়ার। এইখানে বাস্তব কে কে, i ছাড়া আর কি, i ছাড়া কে কে, x আর -3, ওদেরকে একসাথে করো। আর i সহ কে কে, y। এইবার যখন নাকি আমাকে বলবে মডুলাসটা বের করো, কি করবো? বাস্তব অংশ স্কয়ার আর বাস্তব i ছাড়া যেটা, মানে i এর সহগটা স্কয়ার, এবং টোটালটা রুট। দ্যাটস ইট, আর কিছু নেই, শেষ। বুঝছো ব্যাপারটা? কি বুঝছো? ক্লিয়ার হইলো? ফুল ক্লিয়ার হলে আমাকে জানাও। ওকে, এখন তোমাকে আমরা একটা ডিপ জায়গায় নিয়ে যাবো, অনেক গভীরে, অঙ্কের অনেক গভীরে নিয়ে যাবো। এখন এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনবো, সব লেখা টেখা রেখে শুনবা। এখন যেগুলো কথা বলবো খুব ওই যে লিখে রেখে দাও, কলমটা রেখে দাও। যে কেউ যদি ভাত খেতে থাকো, ভাত রেখে দাও। এবার মোবাইলটা এমনি হাতে নাও, দেখো কি বলি। ও আচ্ছা, এমনি এমনি দেখো। ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা কার্টেসীয় স্থানাঙ্ক, নট আর্গান ডায়াগ্রাম। তাহলে এখানে আমরা ইমাজিনারি অক্ষ, বাস্তব অক্ষগুলো দিব না, দিব এক্স ওয়াই, কারণ কার্টেসীয়। মনে করো কোনো একটা জায়গাতে আছে এরকম যে একটা বিন্দু হচ্ছে, ধরো এইটা 3,0, একটা বিন্দু। তোমাকে বললাম আমি যে দেখো বাবা, এই যে 3,0 বিন্দুটা দেওয়া আছে, এইখান থেকে এক্স ওয়াই এর দূরত্ব বের করো। ধরে নাও এইটা হচ্ছে আমার এক্স ওয়াই বিন্দু, মনে করে নাও আর কি এক্স ওয়াই বিন্দু। দূরত্ব তুমি কি বলবা? বলবা যে দেখেন এই ডিস্টেন্স কেমন বের করতে হয়, যে এই ডিস্টেন্সটা হচ্ছে ভুজদ্বয় অন্তর হোল স্কয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার এর রুট। ভুজ এক্স আর 3, তাহলে এক্স মাইনাস 3 হোল স্কয়ার যোগ কোটি দ্বয়ের অন্তর মানে ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার এর রুট। এটাই তো বলবা তুমি, তাই না? একটু খেয়াল করে দেখো, এই জিনিসটা আর এই জিনিসটা না সেম। কারণ কি, ওয়াই স্কয়ার মানে ওয়াই মাইনাস 0 হোল স্কয়ারও লিখতে পারি ইজিলি লিখতে পারি, একই ইজিলি লিখতে পারি। এই জিনিস সেম। এইটুকু কি ফিল করতে পারলাম? আমাকে একটু আগে জানো, এটা আগে ঠান্ডা মতো চিন্তা করে রাখো যে এই জিনিসটা সেম। ওকে,
এখন এইটার মানে হচ্ছে যে আচ্ছা আরেকটা কথা বলি, এক্স ওয়াই, আচ্ছা আগে আগে একটু বুঝানো, তারপরে আমাকে বলো যে বুঝছো কিনা, আগে ক্লিয়ার হয়ে নি তারপরে আমি সামনে পড়াবো। এই জায়গাটা বোঝা ইম্পর্টেন্ট যে এইটা বুঝলাম, বুঝছো? ক্লিয়ার? ছুটি দিয়ে দিব, যে আমাদের মডুলাস হয়ে ছুটি, আর্গুমেন্ট কাটে ইনশাল্লাহ। ওকে ওকে, ডি পারো ডি ফ্রিটি। ওকে, এরপরে ছুটি, মডুলাসের পরে আর্গুমেন্ট নাই আজকে, মডুলাসই শেষ, মানে ধরো আজকে আর 5-6 মিনিট। ওকে, এরপরে ছুটি হয়ে যাবে। দেখো এটা কি বুঝছো যে z-3 মানে হচ্ছে কি যে 30 বিন্দু হতে xy এর দূরত্ব, বুঝে না? যে z-3 এর মানে হচ্ছে 30 হতে xy এর দূরত্ব, লিখো এখানে, যেটা মানে হচ্ছে এটা মডুলাস। কিন্তু এইখানে আমরা যেটা জানি যে z এর মডুলাস ওইটা হচ্ছে 0 হতে দূরত্ব, কিন্তু তোমাকে যদি এরকম দিয়ে দেয় z-3, তখন জিনিসটা একটু চেঞ্জ হয়ে যায়, মিনিং, জিনিসটার ভিন্ন একটা মিনিং আসে। মিনিংটা হচ্ছে এরকম যে 3,0 হতে z = x + iy এর দূরত্ব। ওকে, এখন আরো একটু ডিপ ফিলিং এ আসবো আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিলিংস। সেটা হচ্ছে দেখো এক্স ওয়াই এর কোনো ভ্যালু দেওয়া আছে? নাই। এক্স ওয়াই কে আমরা নর্মালি কেমনে চিন্তা করি? চলক করে করে, চলক হিসাবে। চলক মানে কি? চলে। চলক মানে হচ্ছে চলে, দ্যাট ইজ চেঞ্জ হয়। তার মানে কি এক্স ওয়াই এর মানটা বারবার চেঞ্জ হতে থাকবে। তাইলে চেঞ্জ হয় বলতে কিরকম কি হবে? দেখো ওরা বলে দিচ্ছে যে এইটার একটা ভ্যালু থাকবে, সেটা চেঞ্জ হবে, ভালো করে বুঝিও। তাইলে এই মানটা চেঞ্জ হবে, এইটুকু আগে ফিল করে তুমি করে রাখলাম। এখন শেষ, এই আইডিয়াটা ক্লিয়ার? তাইলে z-3 মানে হচ্ছে 30 হতে z এর দূরত্ব, 30 হতে z এর দূরত্ব, z মানে xy। ওকে, এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা তাহলে বলেন তো দেখি z-5 এর মডুলাস, এটার মানেটা কি আসবে? z-3 হলে 30 হতে z এর দূরত্ব, তাহলে z-5 হলে 50 হতে z এর দূরত্ব। আইডিয়া ক্লিয়ার? যদি আমি এখানে এমনি দেই যে আচ্ছা z-z+1, তাহলে কি হবে? তাহলে আগে যে z- ফর্মেট আগে নিব, তারপরে মডুলাস, এবং বলবো যে দেখেন এটা মানে হচ্ছে যে 5 হইলে 50 হতে দূরত্ব, 3 হইলে 30 হতে দূরত্ব, তাহলে -1 হলে কি -10 হতে দূরত্ব। এগুলো খাওয়ার টাইমে লিখিও না, মানে শুনিও না, লিখা বাদ দাও, এমনি টাকা দেখে দেখো কি করি। হইল এইটুকু কি বুঝছো যে z+1 মানে -10 হতে z এর দূরত্ব? এইটুকু কি ক্লিয়ার কিনা জানো? ক্লিয়ার হয়ে গেলে ছুটি দিয়ে দিব ধীরে ধীরে। ওকে, গেল এটুকু ক্লিয়ার? আচ্ছা, এই তোমাদের নাকি ক্ষুধা আমারও লেগেছে আজকে। আজকে বাসায় মেহমান আসছে, মজার মজার খাবার দাবার আছে আমার বাসায়, বাট হচ্ছে গিয়ে আমার আসলে ক্ষুধা লাগছে, মানে অনেক ক্লান্ত আমি সারাদিন কাজ করে আর পড়াশোনা করে তারপর তোমাদেরকে পড়াচ্ছি। দেখো আচ্ছা এটা তো বুঝছো। এখন যদি এরকম হয় তাহলে যে বাই এনি চান্স মনে করো তোমাকে এই কোশ্চেনটা দিল যে জেড যোগ বা বিয়োগ দিই, জেড বিয়োগ 3i এর মডুলাস মানে কি হবে? ভালো করে বুঝিও। এইটার মানে হচ্ছে যে z এর জায়গায় তুমি লিখবা x + iy আর বিয়োগ 3i এর মডুলাস। তার মানে হচ্ছে কি তুমি এখানে বাস্তবটাকে একসাথে রাখবা আর অবাস্তবটাকে আরেক সাথে রাখবা। যে বাস্তব x, অবাস্তব হচ্ছে i এর সব নিলা, নিচে দেখা যায়। দেখো আলটিমেট যেটা আমি পাচ্ছি যে বাস্তব স্কয়ার যোগ অবাস্তব স্কয়ার এর রুট। ওকে, এখান থেকে বলা যায় যে এটার মানে হলো 0, এটা মনে করো বিয়োগ 0 হোল স্কয়ার করলাম। এটার মানে হচ্ছে যে 0,3 বিন্দু হতে 0,3 হতে z এর দূরত্ব, 0,3 হতে z এর দূরত্ব। একটা কনক্লুশনে আমরা চলে আসবো এখন, শেষ পড়া আজকে। সেটা হচ্ছে একটা শর্টকাট, যদি এমন থাকে স্টার্ট দাও, z বিয়োগ a প্লাস ib এর মডুলাস, এর মানে হচ্ছে ab হতে z অর্থাৎ x প্লাস iy বা x, y এর দূরত্ব। এটা মানে এটা বুঝাচ্ছে, এটা বুঝছো? মানে বিয়োগের পরে যদি বাস্তব সংখ্যা থাকে সেটা x এর জায়গায় বসবে, যদি বিয়োগের পরে অবাস্তব থাকে সেটা y এর জায়গায় বসবে।
বিয়োগের পরে যেটা নাকি বাস্তব আছে সেটা ভুজ, যেটা নাকি অবাস্তব আছে সেটা কোটিতে বসবে। বুঝিও এক্স ওয়াই থেকে দূরত্ব, একটা হচ্ছে কি তোমার বাস্তব, একটা অবাস্তব, বাস্তবটা বুঝে অবাস্তবটা কোটিতে। আচ্ছা লাস্ট পার্ট হচ্ছে এই মেথড যেটা মডুলাস ইউজ করে একটা সেটা হলো এরকম, ভালো করে বুঝো এই কথাটা। তোমাকে যদি বলে দেয়, তোমাকে যদি ধরো বলে দিল তোমাকে লাস্ট একদম শেষ পড়া, আজকে শেষ পড়া, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পড়া, অবশ্য পরীক্ষায় আসে, প্রচুর আসে পরীক্ষায়, এটা মানে কি বলেন, একদম শেষ পড়া আজকে। সেটা তোমাকে যদি বলে দেয় কোশ্চেনে, দেখেন ভাই z-3 এর মডুলাস ইকুয়াল টু 5 বলতে কি বুঝো? তো তোমাকে যদি বলা হয় z-3, তুমি তো কি বুঝবা যে জাস্ট এই পার্টটা হচ্ছে 30 হতে xy মানে z এর দূরত্ব। আবার কি বলে দিল, দূরত্বটা হচ্ছে 5, মানে দেখো 30 হতে একটা বিন্দু xy, বললো যে xy তো একটা চলক, যেমনি ইচ্ছা চলতে পারে, আগে পিছে হইতে পারে, বাট ওরা ফিক্স করে দিল কি যে দূরত্বটা 5 হবে। এই যে ডিসটেন্সটা এইটা অলওয়েজ 5 আসবে, তার মানে এই xy এইখানে থাকুক তাও 5 আসবে, এইখানে থাকলেও 5, এইখানে থাকলেও 5, এইখানে থাকলেও 5, মানে পুরোটা ঘুরবে, পুরোটা ঘুরবে এবং অলওয়েজ 5ই আসবে। তাহলে দেখো যদি তোমাকে কখনো এরকম মডুলাস, একটা জটিল সংখ্যার মডুলাস দিয়ে বলে একটা সংখ্যা, তার মানে হচ্ছে গিয়ে যে এইটা একটা বৃত্তকে প্রকাশ করবে, বৃত্তকে প্রকাশ করবে, এবং এই যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হবে বৃত্তের ব্যাসার্ধ। কারণ z-3 30 হতে xy এর দূরত্ব, xy চেঞ্জিং, 30 হচ্ছে ফিক্সড পয়েন্ট, তাহলে এই যে এটা হচ্ছে কি তোমার কেন্দ্র, আর এটা ব্যাসার্ধ, বুঝছো? তাহলে এটা হচ্ছে কেন্দ্র, এটা ব্যাসার্ধ, এই জায়গাটা একটু লিখো, ক্লিয়ারলি লিখো, এটা একটু ডিপ ফিলিংস, কেন্দ্র এটা ব্যাসার্ধ। মেইন পড়া আমাদের শেষ, মেইন পড়া শেষ। তাইলে কখনো যদি তোমাকে অবজেক্টিভে দেয় আচ্ছা z-3 = 5, এটা বলতে কি বুঝো? বলবা এটা একটা বৃত্তের সঞ্চারপথকে প্রকাশ করছে, যার ব্যাসার্ধ হচ্ছে 5 এবং যার কেন্দ্র হচ্ছে 3,0। যদি এখানে 5 দেওয়া থাকতো 5,0। এই যে আইডিয়াটাকে আরেকটু ক্লিয়ার করে আমরা একদম মানে সলিড ভাবে লিখবো যে কখনো যদি বলা থাকে যে z বিয়োগ a প্লাস ib এর মডুলাস হচ্ছে r এর সমান, তার মানে হচ্ছে যে এটা একটা বৃত্ত, এটা প্রথম ব্যাপার হচ্ছে এটা বৃত্তকে প্রকাশের, বৃত্তের সঞ্চারপথ। দ্বিতীয় কথা হচ্ছে যে এটার কেন্দ্র হচ্ছে a, b। 3 নম্বর কথা হচ্ছে যে ব্যাসার্ধটা থাকবে, ব্যাসার্ধকে আমি লিখি, যেই ব্যাসার্ধ থাকবে সেটা ভ্যালুটা হবে r একক। আজকের শেষ পড়া, কাজ শেষ, আইডিয়া ক্লিয়ার? তাইলে মেইন আমার পড়াটা শেষ। এখন ধরো আমি যদি এই অঙ্কটার মধ্যে বলি যে আচ্ছা বলেন তো দেখি এইটার মান হচ্ছে কি 9, তাইলে এইটা যদি বৃত্ত হয়ে থাকে, বা এটা তো বৃত্ত বোঝা যাচ্ছে যে কোনো জটিল সংখ্যার মডুলাস ইকুয়াল টু r, এটার মান হচ্ছে এরকম আসবে। তাহলে তোমাকে যদি বলা হয় যে এত ইকুয়াল টু 9, এটার মানেটা কি? বৃত্ত, ফার্স্ট অফ অল বৃত্ত। দ্বিতীয়ত কেন্দ্র কত আসবে? কেন্দ্র বলবো হচ্ছে যে একটা বিন্দু আসবে। এখন বাস্তব হয় কেন্দ্রের ভুজ, অবাস্তবের সহগ হয় কেন্দ্রের কোটি। আবার বলছি, বাস্তব সংখ্যাটা থাকে কেন্দ্রের ভুজ, অবাস্তব সংখ্যা থাকে কেন্দ্রের কোটি। এই এমনি দেখো, বিয়োগ z বিয়োগের পরে বাস্তব সংখ্যাটা থাকে কেন্দ্রের ভুজ, অবাস্তব সংখ্যাটা সহগটা থাকে কেন্দ্রের কোটি। বাস্তব নাই, তার মানে কেন্দ্রের ভুজ নাই। অবাস্তবের সহগ হচ্ছে 3, কেন্দ্রের কোটি 3। আইডিয়া ক্লিয়ার? তারপরে ব্যাসার্ধ কত আসবে? এই যে যেই লাস্টে মডুলাসের পরে যেটা দূরত্ব, যেটা মডুলাস মানে কি দূরত্ব, 9 একক। পুরো ফিল পাইলা কিনা বলো, যা কিছু পড়াইলাম এতক্ষণে? ওকে, টোটাল ব্যাপার ক্লিয়ার, ফুল কিছু শেষ? ওকে, আর কিছু পড়া নাই আজকে এইটুকুই তোমরা পড়ো, ভালো করে আমলে নাও যতটুকু। এই প্রশ্নগুলো মেইনলি হচ্ছে কি এইচএসসি তে আসলে 4 নম্বরের জন্য আসে মডুলাসের এইসব ব্যাপারগুলো, এবং বলতে কি বুঝো এই যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখানে স্টার্ট দিও, এটার থিমগুলো একটু ক্লিয়ার রাখবা। এখন লিখবা কেমনে? লিখবা হচ্ছে একটু বড় করে দেখাই দিবা। যেমন এই মাত্র তোমাকে যদি দেয় এটা একটু বড় করে দেখাবো, এমনি দেখাবো। দেখো এই মাত্র তোমাকে যদি দেয় যেটা কি বুঝো বলতে, তখন তুমি এটা এমনি ফিল করে লিখবা না, তুমি মানে ফিল তো করবাই। একটা আবার কি লিখবা যে এটা মানে হচ্ছে কি এরকম x প্লাস iy বিয়োগ 3 এর মডুলাস ইকুয়াল টু 5, তার মানে হচ্ছে x মাইনাস 3 এটুকু, আর y ইন্টু i এর মডুলাস ইকুয়াল টু 5,
এবার তুমি নর্মালটা কাজ করবা যে x মাইনাস 3 হোল স্কোয়ার যোগ y বিয়োগ 0 হোল স্কোয়ার এর রুট ইকুয়াল টু 5। তখন বলবা দেখেন এই এটা আমরা ধরে স্কোয়ার করে দিলাম, তাহলে x মাইনাস 3 হোল স্কোয়ার যোগ y বিয়োগ 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। বলবা দেখেন এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে 3,0 আর ব্যাসার্ধ হচ্ছে 5, ওই যে r স্কোয়ার থাকে 5। ওকে, এমনিও তুমি আসতে পারো, সবগুলোর মিনিং একই, সবগুলোর মিনিং কিন্তু একই। ওকে, আশা করি টোটাল ব্যাপারটা কিন্তু ক্লিয়ার। এটুকুই, আর কিছু লিখতে হবে না। এই ধরনের ম্যাথ যদি তোমাকে 4 নম্বরের জন্য দেয়, এটা বলতে কি বুঝো, তখন এই লাইন পর্যন্ত লিখবা, এরপরে বলবা যে সুতরাং দেখা যাচ্ছে এটা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে 3,0 এবং ব্যাসার্ধ হচ্ছে 5। ফুল খুশি হয়ে যাবে, আর বলবে সে সেরা স্টুডেন্ট। ওকে, ক্লিয়ার। তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই থাক, আবার দেখাবো ইনশাআল্লাহ। তোমরা আমার জন্য দোয়া করিও। গুড বাই, সি ইউ অল।